জাস্ট 1-2 মিনিট অপেক্ষা করব, তারপরে আমরা শুরু করব। কেমন আছেন সবাই? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। একটা ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, আপনারা হয়তো দেখেছেন, যে একজন মাকে গাছের সাথে বেঁধে পেটাচ্ছে আর মা চিৎকার করে কাঁদছে। এটা কোনো সিনেমার দৃশ্য না, আপনারা হয়তো অনেকেই দেখেছেন ভিডিওটা। তার অপরাধ কি? অপরাধ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে যে দল, সে দলের রাজনীতির সাথে যুক্ত ছিল তার ছেলে। পুনরায় ৭১ ফিরে এসেছে আমাদের মাঝে। ৭১-এ ঠিক একইভাবে মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি আক্রমণ করা হতো। মুক্তিযুদ্ধের সময় ভারতে যাওয়ার পথে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী মনসুর আলী রাত কাটিয়েছিলেন আমার নানার বাড়িতে। এছাড়া আরো অনেকেই আওয়ামী লীগ নেতারা তখন রাত কাটাতেন আহ, ভারতে পাড়ি দেওয়ার পথে। আর আমার নানারা ছিলেন 5 ভাই। তরুণ 2 ভাই মুক্তিযুদ্ধে অংশ নিতে গিয়েছিল বলে বাড়িতে আক্রমণ করেছিল। একজন পালাতে পারলেও বাকি দুজনকে রাজাকার আলবদররা পাকিস্তানি আর্মি সহযোগে হত্যা করেছিল। আমি বড় হয়েছি এমন অসংখ্য মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে। আমাদের পরের প্রজন্ম হয়তো শুনেনি, কিন্তু এখন আবার অনেকেই দেখছে, অনেকেই শুনছে। তো এমনই একটি গল্প, একটা পরিবার নিগৃহীত হওয়ার, যারা এই আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত আছে একই সময়ে, তাদেরকে নিয়ে আসছি। নতুন বছর, আমাদের হঠাৎ করে একটা পোস্ট আমার চোখে পড়লো ফেসবুকে। আমি একটু একটু পোস্টটা একটু পড়ে শোনাই, তারপরে আমি যাচ্ছি মূল প্রসঙ্গে। সো এই সংগ্রামের সময় ওকে আমরা পেলাম, নাম দিলাম সংগ্রাম। ওর বাপ ছাত্রলীগ করতো। এই অপরাধে এলাকা ছাড়া, ওর জন্মের আগের দিন এই শীতের মধ্যে বাস স্ট্যান্ডে রাত কাটিয়েছে ওর বাবা মা। সংগঠনের ছোট ভাইয়ের বিপদে সহযোদ্ধার সবুজ খান এগিয়ে আসলো আল্লাহর নাম নিয়ে। যেখানে বড় বড় নেতারা কর্মীদের খোঁজও নেয় না, আমরা আর কতটুকু করতে পারি? যেখানে আমাদেরই ঠিক ঠিকানা নেই, তাও সবুজ ভাই সিদ্ধান্তে অটল, সংগ্রামের জন্য আরেক সংগ্রাম করতে প্রস্তুত সে। তাই আমাদের সংগ্রাম চলছে, চলবে। আমরা যেমনই থাকি, বেবি সংগ্রাম চিল মুডে আছে, সুস্থ আছে আল্লাহর রহমতে। তো নতুন বছরে আমরা আহ প্রথমেই আমরা সংগ্রামকে দেখব। সংগ্রাম আমাদেরই সন্তান। সে আম, বড় হবে আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। প্রথমে আমরা শুরু করছি। কামাল উজ্জ্বল ভাই, আপনি আমাদেরকে একটু সংগ্রামকে দেখাবেন, আর আপনাদের একটু গল্পটা বলবেন, যে আপনাদের যে লড়াইয়ের গল্প, সেটা দিয়ে আমরা একটু শুরু করি। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি মাইকটা একটু আনমিউট করে নেন। সংগ্রাম তো ঘুমাচ্ছে ভাইয়া। আচ্ছা, ওকে ঘুমাতে দেন, ঘুম থেকে জাগানোর দরকার নেই। এই যে তাকিয়েছে সংগ্রাম, ওকে সংগ্রাম বলে ডাক দিলেও তাকায়। বয়স কত হলো ওর? ওর আজকে 10 দিন না 11 দিন। 11 দিন। হ্যাঁ। জয় বাংলা বলেন, রেসপন্স করে। আমার ছেলেকে আমি জয় বাংলা শেখাচ্ছি। আচ্ছা, একটু 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 বলুন তো আপনি। এখানে সবুজ খান ভাই আপনিও আছেন। আমরা কি প্রথমে সবুজ ভাইয়ের কাছ থেকে শুনবো, আপনি আপনি কিভাবে প্রথমে ভাবে জানলেন? তো ব্যাখ্যা করতে পারবে একদম শুরু থেকে। আচ্ছা, হ্যাঁ, সবুজ ভাই আপনি একটু গল্পটা বলেন। আপনার মাইকটা একটু আনমিউট করে নেন। সবুজ ভাই মনে হয় ফ্রিজ হয়ে গেছে। এবার ঠিক আছে, একটু একটু শুনলে? মাইক। সবুজ ভাই মনে হয় একটু সমস্যা হচ্ছে। কামাল ভাই, আপনি যদি, আমি জানি যে এত রাতে আপনি বাচ্চা নিয়ে কষ্ট করে বসে আছেন আমাদের সাথে একটু কথা বলার জন্য, তার জন্য অনেক ধন্যবাদ।
আপনি কুইকলি একটু আমাদেরকে বলেন গল্পটা, তারপরে আমরা পরের সেগমেন্টে যাব। আমরা হচ্ছে এই সবুজ ভাই আমাকে ঘটনাটা মানে আমি মাঝখান থেকে জানি যেটা, সেটা হচ্ছে সবুজ ভাইয়ের সাথে যোগাযোগ করে ওই ছেলেটা সংগ্রামের যে বাবা, ওর নামটা আমরা আসলে হিডেন রাখতেছি। তো ও যোগাযোগ করে যে ভাইয়া আমি ঢাকায় চলে আসছি, আমার এলাকায় থাকতে পারি নাই, তো এখন আপনাদের একটু হেল্প চাই। পরে ও মনে করে যে আমাদের সাথে আরো কয়েকটা ছোট ভাই এমনিতে থাকে, আমরা এলাকার বাইরে থাকি আর কি, 5 আগস্টের পর থেকে এলাকায় থাকতে পারি না, এলাকার বাইরে কোথাও আমরা আর কি ছোট ভাইদেরকে নিয়ে মেসের মতো করে আর কি আছি। তো ওখানে ও চিন্তা করলো যে ঠিক আছে, একটা ছোট ভাই পলিটিক্যাল থাকবে, তো ওকে আসতে বলে। তখন ও ওই ওয়াইফকে নিয়ে আসে সাথে, এবং সে একেবারে মানে প্রেগনেন্ট এই অবস্থা। তো ও বলতেছে, তখন সবুজ বলল যে তুমি একা হলে তোমাকে ভাইয়া রাখতাম, ওয়াইফ সহ আমরা তোমাকে কোথায় রাখবো, আমাদের তো এখন ওইরকম অবস্থাই নেই রাখার। তো যাই হোক, এই অবস্থায় এখন ছেলেটা বলে ভাই মানে হাতে পায়ে ধরে যে ভাই আমাকে এখন হেল্প করতেই হবে, আমি চলে আসছি, কি করবো আমার এলাকায় এই বউ রেখে আমি মানে কোথায় যাব। পরে যাই হোক, পরে সবুজ সিদ্ধান্ত নিতে পারে না, পরে সবুজ ভাই চলে আসে যে আমি আচ্ছা চিন্তা করে জানাচ্ছি। তো ওদেরকে যেখানে রেখে চলে আসছে, প্রায় কয়েক ঘন্টা পর গিয়ে দেখে ওরা ওখানেই বসে আছে। তো এটা দেখে সে পরে সিদ্ধান্ত নেয় যে না, ওকে আমরা আমাদের আসলে হেল্প করা উচিত। পরে আমাদের এক রিলেটিভের বাসায় নিয়ে যায়। সেখানে যাওয়ার পর রাতে খাওয়া দাওয়া করে ঘুমায়, পরদিনই বাচ্চাটা ডেলিভারি হয়, এবং কোনো প্রিপারেশন ছাড়াই আপনার নর্মাল ডেলিভারি হয় বাসাতেই। তো একজন বয়স্ক আহ, মহিলা ছিলেন ওই বাড়িতে। তো সে তার কিছু অভিজ্ঞতা থাকার কারণে হয়তো বা ডেলিভারিটা হতে পেরেছে। কোনো ওই মেয়েটার এত মাসেও কোনো ট্রিটমেন্ট হয়নি, গত 4-5 মাস যতগুলো টিকা নিতে হয় বা চেক আপের মধ্যে দিয়ে যেতে হয়, এগুলো কিছুই করতে পারেনি ওরা। মানে ও পালিয়ে পালিয়ে ছিল আর কি, এক এক দিন এক এক জায়গায়। তো পরে আমরা এই যে যখন এই ঘটনা ঘটলো, বাচ্চাটা হয়ে গেল, দেন আমি বললাম যে ঠিক আছে, যেহেতু নিয়ে আসছেন এবং বাচ্চা যেহেতু হয়ে গেছে, আমরা যতটুকু পারি আমরা নিজেরাই করব। কারো মানে ফান্ডিং বা কোথাও থেকে তো কিছু পাওয়ার এখন সম্ভাবনাই নেই, কোন নেতারাও তো যোগাযোগ করতেছে না, আমরাই যতটুকু করতে পারি। এরপর ট্রিটমেন্ট বা ওর বাচ্চার যা যাবতীয় জামা কাপড় বা যা যা লাগে, এগুলো আমরা দুজন মিলেই করলাম। তো এখন হচ্ছে আমার এক আত্মীয়ের বাসায় আছে ও। তো ওখান থেকে নিয়ে আসলাম, আবার ওই বাড়িটাতেও মানে থাকার মতো পরিবেশ নাই। হ্যাঁ, একটা ড্রয়িং রুমের মধ্যে আর কি ওর ডেলিভারিটা হয়। তো পরে ওখান থেকে নিয়ে আসলাম, এখানে আমার এক আত্মীয়ের বাসায় আছে, এখানে মোটামুটি ভালো পরিবেশে একটু ভালোভাবে আছে আর কি এখন। আচ্ছা, সবুজ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা আরেকবার একটু ট্রাই করি আপনাকে। যে আমি তো শুনতে পাচ্ছি, আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি একটু জি বলেন তো, মানে আপনারা কিভাবে বিষয়টা ম্যানেজ করলেন, জি। মানে এই পরিস্থিতির মধ্যে যেখানে আপনাদের নিজেদের ব্যাপারটা হচ্ছে জীবনের। আসলে আমাকে জি 22 তারিখ মানে 22 ডিসেম্বর রাত্রে, গভীর রাত্রে আমাকে মেসেজ দেয় আর কি। মানে যে বাচ্চাটা ওর বাপ, ওর আব্বা মেসেজ দেয় আমাকে, মেসেজ দিয়ে জানায় যে ভাই আমার একটু হেল্প দরকার। তারপর আমরা তো এইভাবেই সবাই এখন আর কি ওই যে অ্যারেস্ট হওয়ার রিস্ক বা এরকম, যেহেতু আমি ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম 5 তারিখের পর, এই কারণে। তো তারপর আমি ওর প্রোফাইলটা চেক করি আর কি, আসলে ওকে। পরে আমি মানে ব্যাপারটা শিওর হই যে ও আসলে একটা ছাত্রলীগের একটা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আর কি, কক্সবাজার ওদিকের। তারপর ওকে আমি বলি কি হেল্প দরকার। তারপর ও বলে যে ভাই আমার তো থাকার জায়গা নাই, আমি ঢাকা আসছি। তো গতকালকে আমি এই শীতের মধ্যে গুলিস্তান ছিলাম, গুলিস্তানের রাস্তায় ছিলাম। তো আমি ভাবলাম যাই তো, যেহেতু ছাত্রলীগের আমার সংগঠনই, তাই আমি বললাম ঠিক আছে তুমি আগামীকাল আমার সাথে একটা জায়গার অ্যাড্রেস দিই, যে আমার সাথে দেখা করো। তো ওই জায়গায় যায়। আসার পরেও আমার জানায় যে ভাইয়া আমি তো আপনাকে একটা কথা জানি নাই, আমার সাথে আমার ওয়াইফও আছে। তারপর আমি প্রচন্ড রাগই, যে আমি তুমি এই মেয়ে তুমি আমাকে এটা বলো নাই কেন? তোমার ওয়াইফকে নিয়ে আমরা থাকার মতো অবস্থা আছে বর্তমানে? আমরাই তো খাই না খাই, এক এক দিন এক এক জায়গায় থাকি, কোনো আমাদের বর্তমানে কোনো আর কি কোনো সিউরিটি নেই থাকার। তারপরে এই কথা বলে আমি আর কি কোন রকম মানে ওর এড়ায় চলে যেতে চাচ্ছিলাম আর কি। পরে আমার বলে ভাইয়া আমার ওয়াইফ প্রেগনেন্ট, 2-1 দিনের মধ্যে হয়তো বা 2-3 দিনের মধ্যে ওর ডেলিভারি হবে। তো এই কথা শোনার পর আমার প্রচন্ড খারাপ লাগলো আর কি, যে আগের দিন, আগের রাত্রে ওরা রাস্তায় ছিল, আজকে আবার। তারপরে এটা শোনার পরও আমার তো আর আসলে আমি তো আরো 2-3টা ছেলের সাথে থাকি একটা বাসায়, আমার এক আত্মীয়র বাসায় আর কি। তো আমি নিরুপায় আর কি চলে যাই। এটা 5টার দিকে, বিকাল 5টার সময়, 22 তারিখ, মানে 23 তারিখ ওর সাথে দেখা।
তারপর রাত্রে 11টার দিকে আমি আমার বাসা যাওয়ার জন্য, যে বাসা থাকি, তো যাওয়ার জন্য আমি বাসার দিকে যাওয়ার সময় ওদেরকে আমি যে জায়গায় রেখে গেছিলাম, আমি দেখি ঠিক ওই জায়গায় ওর ওয়াইফ কিন্তু বসে আছে, একবারে ঠিক এক্স্যাক্টলি ওই জায়গায়। তো একই জায়গায় আমার বসে? ওইটা দেখে আর, যে একই জায়গায় সেম একবারে। তো আমার এটা দেখে আর কি আমি নিজের কন্ট্রোল করতে পারলাম না। তারপর আমি সামনে যাই, আমি বলি যে তুই, এই তোর ওয়াইফ প্রেগনেন্ট, বা 2-1 দিনের মধ্যে বা 3-4 দিনের মধ্যে ডেলিভারি করতে, তুই ওরা নিয়ে এসেছিস কেন? তুই ছাত্রলীগ করতে ঠিক আছে, তুই এলাকা থাকতে পারছ না, তুই তোর ওয়াইফ তো তোর বাসায় রেখে আইবা, তোর শ্বশুর বাড়ি বা যে কোনো এক জায়গায়। এই অবস্থায় পরে বললো যে ভাই আমি তো চট্টগ্রামের ওদিকে জামাত শিবিরের প্রচন্ড চাপ, জানে না তার এই মারে পাইলে। তো 16 ডিসেম্বর আমরা একটা বিজয় মিছিল দেওয়ার একটা চেষ্টা করছিলাম। এই কারণে আর কি আমার বাসা, আমি যে বাসা ভাড়া ছিলাম, আমার ওয়াইফ নিয়ে পলায় ওই বাসা যা আক্রমণ করছে। এই কারণে আমি ওই বাড়িওয়ালা না জানাই পালাই ঢাকায় পড়ছি। তোর কাছে ওই টাইমে মাত্র 300 টাকা ছিল, যে আমার যেটা বলছে আর কি। তারপর ওরে আমি আমি তারপর কারো না জানাই আমি নিজে নিজে সিদ্ধান্ত নিই যে যাওয়া হইব, কি আর করার, যেহেতু সবাই তো আমরা এক। ওরা আমার বাসা নিয়ে যাই, যে বাসা আমি থাকি আর কি। তো ওই বাসার নিয়ে যাওয়ার পরে ওই বাসার যে আন্টি আছে আমি থাকি, ওই আন্টির ব্যাপারটা বলি আর কি। আন্টি ওরা রাখেন না আজকে, এই আমরা যা খাই তাই রাখেন, ওর এই অবস্থা। তো আগামীকালকে একটা ব্যবস্থা হইবই। তারপর ওই আন্টি আবার দায়ী, মানে ওই যে যে বাচ্চারা যারা বাসা, যারা এটা আর কি নর্মাল ডেলিভারি করার এক্সপার্ট এই ধরনের আর কি। তো উনি তারপর রাখলো। তো উনি, ওনারও মায়া লাগলো আর কি। তারপর আমি পরের দিন আমার বাসা, আমার মারা জানে ব্যাপারটা যে মা এই ঘটনা। তারপর আমার মা আমার সাথে রাগারাগি করছে যে তুই তো বর্তমানে থাকতে পারছ না। আমি একটা স্কুলের ইংরেজি টিচার ছিলাম আর কি, একটা হাই আচ্ছা। স্কুলের। আমি একটা বেসরকারি হাই স্কুলে, আমার এলাকারই একটা স্কুলে চাকরি করতাম। তো 5 তারিখের পর আমার 12 তারিখে রিজাইন দিতে হয় চাকরি থেকে। শুধুমাত্র 2019 সালে আমি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম এই কারণে। মানে আপনি এখন তার শিক্ষকতা করতে পারতেছেন না, কারণ হচ্ছে না আপনি না ছাত্রলীগ। না না না, আই হ্যাড নো চান্স টু গো টু মাই স্কুল, মাই এরিয়া। আই ক্যান নট গো দেয়ার। মানে কোনো সুযোগ নেই তো আমার। আমার বিরুদ্ধে আচ্ছা মামলা দিচ্ছে আর কি, যে মামলার প্রধান আসামি আমাদের নেত্রী। তো আচ্ছা। তারপর আমার মারা জানার পরে পরের দিন আমার মাও আসে আর কি। তো মা আসার পরে আর পাশের এক বাড়াটি আন্টি, এই 3 জন মিলে পরের দিন ওর ব্যথা উঠে আর কি। ব্যথা ওঠার পরে তারাই আর কি নর্মাল ডেলিভারি করার চেষ্টা করে। তারপর ওই টাইমে আর কি আমার কাছে, মানে আমার কাছে ব্যক্তিগত 2,000 টাকা ছিল মাত্র। তো আমি ভাবলাম যে যদি এই এই সময় যদি ওরা যদি হসপিটাল নিতে হয়, সিজার করতে হয়, তাহলে সিজার করালে তো প্রায় অনেক টাকা খরচ। তো আমি আল্লাহ আল্লাহ করা ছাড়া কোনো উপায় নেই। তারপর আমি ওই যে আমার সহযোদ্ধা যে আমাদের কামরুজ্জ্বল ভাই, তো ওনার এই ব্যাপারটা তখনও জানেনি আর কি। তারপর আমি আর কি এই আল্লাহ আল্লাহ করা, আমি ওই ছেলেটা ছোট ভাই আর কি, আর সাথে আরো 2টা ভাই ছিল, সবাই মিলে আমরা আর কি আল্লাহর কাছে আর কি প্রার্থনা, যে আল্লাহ তুমি যেভাবে হোক করে একটা নর্মাল ডেলিভারি করে দাও সুস্থ হবে, যাতে বাচ্চাটা বাঁচে। তো আল্লাহর কুদরত যে আমরা প্রায় 3 ঘন্টা পর ওই মেয়েটা কোনো ধরনের কোনো ধরনের ট্রিটমেন্ট বা কোনো ধরনের ওষুধ পত্র ছাড়াই নর্মাল ডেলিভারি হয় এবং এই ছেলেটা জন্মগ্রহণ করে। যেটা আল্লাহ তালার হয়তো বা যেভাবে হোক, বর্তমানে তো নর্মাল ডেলিভারি বাংলাদেশ তেমন একটা হয় না। তো হওয়ার পরেই আমি ওই আমাদের উজ্জ্বল ভাইকে জানাই যে লিডার আমার তো এই ব্যাপার, এই ঘটনা হয়েছে। তো তারপর উনি আমাকে সাহস দেয় যে তো ভালো করছেন, তো সমস্যা কি? যে বড় বড় নেতারা যদি এই টাইমে যদি এই যে আমাদের ছাত্রলীগের বা যারা যুবলীগ বা যেই সংগঠনের সাথে জড়িত নেতারা ফোন ধরে না বা কোন ধরনের যোগাযোগ করে না, এরকম যদি হয়, এই ক্ষেত্রে আপনি যেটা করছেন সাহস ধরে, তো অনেক ভালো কাজ করছেন। কয়, যা হইবো আমরা বুঝুন। আর উনি ওর চিকিৎসার ব্যাপার, ওষুধপত্র বা আগামীকাল যা যা প্রয়োজন উনি আমার কথা দেয়, এসব সবকিছু মানে সবকিছু উনি ম্যানেজ করবো। তো তারপর আমরা পরের দিন হইলো। হওয়ার পরে পরের দিন মোটামুটি এই ব্যাপারটা আর কি তখন স্ট্যাটাস দিয়ে নেই, কারো জানাই নেই। তারপর উনি, আমি ওর জন্য সবকিছু ব্যবস্থা করলাম, জামা কাপড়, ওর মার জন্য জামা কাপড়, ওর মার একটা একটা মাত্র ড্রেস ছিল, একটা বোরকা আর কি। আর ওই শিশুর তো আর কিছু ছিল না, যাই হোক। তারপর আমরা এই সবগুলো উজ্জ্বল ভাইয়ের সহযোগিতা নিয়ে আরো আমরা সবকিছু ম্যানেজ করি আর কি। ম্যানেজ করার পরে একই বাসায় তো 7-8 দিন রাখার পরে তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আসলে ওর ওয়াইফ সহ তো এই জায়গায় রাখা সম্ভব না, তাই আমরা ওই বাবু সহ ওর ওয়াইফকে আমরা আরেকটা জায়গায় আর কি ট্রান্সফার করি। ওই উজ্জ্বল ভাইয়ের একটা রিলেটিভ বাসাও এখন আছে, এবং মোটামুটি অনেক সুস্থ এবং সুন্দরভাবে আছে আর কি, আল্লাহর রহমতে। তখন স্ট্যাটাস দেওয়ার পরে আমাদের বিভিন্ন ধরনের লোকজন যোগাযোগ করছে আসলে, যে কোন ধরনের সহযোগিতা লাগলে জানাইতে বলছে। আমাদের পলিটিক্যাল যারা পলিটিক্যাল নেতা, আমাদের থানা, ওনারা অনেকে যোগাযোগ করছে, ফোন দিচ্ছে যে কোন ধরনের সহযোগিতা বা সাহায্য প্রয়োজন হলে আমাদের জানাইস। নেতারা বলছে আর কি। ব্যাপারটা ভালো লাগছে অতটুকু যে নেতারা লিস্ট রেসপন্স করছে এই স্ট্যাটাসটা দেখার পরে। তো তারপরে যখন আপনারা আবার এটা স্ট্যাটাসটা, মামুন ভাই বিশেষ করে যখন এটা শেয়ার করে,
ব্যাপারটা তখন অনেকেই আমাদের আর কি অনেক ভাবা দেয়। তো এই আর কি। তো তারপর ওই শুক্রবার আর কি, ওই 3-4 দিন পরে শুক্রবার ছিল। তো আমি ওই উজ্জ্বল বাইরে আরো আমাদের পলিটিক্যাল কয়েকজন যারা ছাত্রলীগ করে, সাবেক বর্তমান, তাদেরকে আইনা তখন ওই বাচ্চাটার নাম রাখি আর কি। তো যে সংগ্রামের মধ্যে দিয়ে আর কি ও আসলো পৃথিবীতে, বা আমাদের যে একটা সংগ্রাম এখন, এই রাজাকার, এই শিবির জামাত, তারা যে বাংলার স্বাধীনতাকে যেভাবে আর কি ধ্বংস করার মতো একটা পর্যায়ে নিয়ে যেতেছে আর কি। তো এই কারণেই আমরা মিলেঝিলে ওর নাম আমরাই রাখি। আমরা ওর নাম দিই সংগ্রাম। আর ওর বাবা, ওই ছেলেটা বলে তাহলে ভাই ওর নাম লাস্টে জয় যোগ করে দেন। তো আমরা ওর নাম রাখি যে সংগ্রাম ইসলাম জয়। এটাই ওর কাহিনী খুবই আর কি। সুন্দর নাম। জি, মানে যাই হোক, মানে আমরা পরিস্থিতি অনুযায়ী আর কি প্রাসঙ্গিকতা বজায় রাখছি আর কি আমরা ব্যাপারটা। আচ্ছা, এখন কামাল ভাই, আপনি আ- আছেন তো? হ্যাঁ, আচ্ছা। আমি আপনার কাছে আরেকটু ফেরত যাই, যে মানে আপনার যাওয়ার আগে কষ্ট করে যোগ দিয়েছেন আমাদের সাথে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। মানে এই যে আপনারা মানে একে অপরকে চিনতেনও না, কিন্তু তারপরেও দেখলাম যে কিছু মানুষ সাহায্যের জন্য আগে আসলো, এবং শুধুমাত্র মানে এটুকুই পরিচয় যে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের একটা প্রো 71, বা কেউ ছাত্রলীগ করতো, এরকম একটা পরিচয় থেকে। সো এটা এটা কিন্তু আমি যেটা যেভাবে দেখি যে এটা একটা মানে নিদর্শন আমাদের জন্য, যে আমরা যে এখন লড়াইটা করছি, অনেক কঠিন লড়াই। অনেকেরই বাড়িতে থাকার সুযোগ নাই, অনেকেরই জীবন নিয়ে শঙ্কা, অনেকে মামলা খেয়ে আহ, সারা দিন রাত দৌড়ের উপরে আছে। সো এই পরিস্থিতিতে আপনি আপনি যেহেতু নিজেও একজন মানে এটার সাথে সংশ্লিষ্ট, এবং পুরো বিষয়টা অভিজ্ঞতা নিজে এক্সপিরিয়েন্স করেছেন নিজে, সেই জায়গা থেকে আপনি একটু আপনার প্রত্যাশা এবং পরামর্শ, যে কিভাবে হ্যান্ডেল করা যায় এই ধরনের সিচুয়েশন। আরো অনেকেই তো আছে, কারণ এখানে আসলে মানে আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে যে এটা বাকিদের জন্য, কাছ থেকে মানুষের, সাধারণ মানুষের কাছে আপনার প্রত্যাশা, আর হচ্ছে যে আর পরামর্শ কি থাকবে, সেটা একটু যদি বলেন, তারপরে আমরা পরের সেগমেন্টে চলে যাবো। প্রত্যাশার জায়গাটা ভাই আসলে এখন আমরা যেমন আমি আর সবুজ ভাই আমাদের থানা কমিটিতে একসাথেই ছিলাম। আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, সে সাংগঠনিক সম্পাদক ছিল। আর হচ্ছে আমার আমি এলএলএম করেছি। তো আমার ছোটখাটো একটা কনসালটেন্সি চেম্বার ছিল, আমি এটা থেকে আমার এক সিনিয়রের সাথে প্র্যাকটিস করতাম, প্লাস এলাকায় সন্ধ্যায় বসতাম আর কি। এই ছিল হচ্ছে আমার প্রফেশন। তো আমি এতটুকুর মধ্যে ছিলাম। আর পারিবারিক ব্যবসা আছে আমাদের, সেটা দেখতাম। এখন এই মুহূর্তে আমার কারণে ধরেন আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠানের প্রবলেম, আমরা কিন্তু পুরো ফ্যামিলি বাড়ি ছাড়া। সবুজ ভাইয়ের বাড়িতে, ওনারা তো ওখানকার মানে ওনাদের যে বাড়িটা নিজেদের, ওনার গ্র্যান্ড প্যারেন্টস এর আমলের বাড়ি। তো এর জন্য ওনারা এখন ওখানে ওনার মা থাকতে পারে আর কি। আমাদের তো আমরা ওখানে বাড়ি কিনে নতুন করে গেছি, তো আমরা আসলে ওইভাবে সবার সাথে পরিচিত না, যে কারণে আমরা কেউই বাড়িতে থাকতে পারি না। একেবারে বাড়ির পুরা ফার্নিচার সহ আসবাবপত্র যা যেভাবে ছিল, রান্না করা খাবার সহ, একেবারে দুপুরবেলা 5 তারিখে ওইভাবে রেখে আমাদের ফ্যামিলির সবাই বাড়ি ছাড়া। পরে অন্য জায়গায় আত্মীয়ের বাসায় কিছুদিন থেকে আমরা অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে ফ্যামিলিকে শিফট করে দিয়েছি। তো আমরা যে রাজনীতি করেছি, আহ আমি একটা থানার জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এবং একটা থানার ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি মানে পোস্টের কতটুকু মূল্যায়ন আছে বা কি করার আছে সুযোগ, রাজনীতির মিছিলে স্লোগান ধরা ছাড়া। তো এই কারণে আমার পরিবার এতটা ক্ষতির সম্মুখীন, যেখানে রাজনৈতিক কোনো আয় বা কোনো ইনকাম, কোনো অবৈধ ইনকামের কখনোই কোনো আমাদের সুযোগ ছিল না বা আমাদের ইচ্ছাও ছিল না। তো এই অবস্থায় এখন ধরেন আমার কিছু সেভিংস এর টাকা ছিল বা আমার ফ্যামিলি কিছু আমাকে সাপোর্ট করতে পারে, তো এই টাকাগুলো দিয়ে হয়তো বা আমি চলে যাচ্ছি। কিন্তু এমন অনেক ছোট ভাই আছে যারা পল্লবীতে, যারা আপনার প্রথম যেদিন মিছিল করে জয় বাংলা স্লোগান নিয়ে, যে ছেলেগুলা, ওরা আমাকে ফোন করে কান্না করে যে ভাইয়া, যে 2 দিন ধরে কিছু খাইনি, মানে খাওয়ার টাকা নেই, কোথায় থাকবো, মানে এমন একটা অবস্থা। ওরা মিছিল দেওয়ার পর থেকে কেউ বাসায় থাকতে পারে না, ওরাও না, ওদের মানে ফ্যামিলির কেউ, মানে সবাই পলাতক। তো তখন আসলে তাদেরকে হেল্প করতে পারি না, বা অনেক সময় চেষ্টা করি। নিজের কাছে খুবই খারাপ লাগে ভাই, এই যে কথাগুলো বলতেছি না, আমার ধরেন মানে ভিতর থেকে কান্না চলে আসতেছে, যে আমরা তো ওইরকম টাকা ইনকামও করি নাই পলিটিক্যালি যে কাউকে দিব। তো এমন একটা অবস্থা। তো যখন শুনলাম এই অবস্থা, যে একটা বাচ্চা হয়ে গেছে, আহ, আর ওর সংগ্রামের মা, যে ওকে তো আপনি দেখলে বুঝতে পারবেন, ওর বয়স হবে মনে হয় 15 বা 16। তো আচ্ছা, দেখেন, একটু কথা বল, সালাম দাও। ওয়ালাইকুম সালাম।
ওর হচ্ছে মানে ওর চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ছাড়া একেবারে কথা বলতে পারে না, আর কথা বলতে চায় না, অনেক লাজুক। আচ্ছা, না ঠিক আছে, দরকার নেই। মানে এতটুকু একটা বাচ্চা মেয়ে, ওর আবার একটা বাচ্চা হয়ে গেছে, মানে এত মানে কি বলবো ভাই, মানে ভাষা আসলে আমি হারাই ফেলতেছি। তখন আমি চিন্তা করলাম যে আমার কাছেও খুব একটা মানে টাকা নাই, কিন্তু আমি বলে ফেলছি যে আমি ওর ব্যাপারে যা যা লাগে ইনশাল্লাহ কারো হেল্পের দরকার নেই, আমরাই করব। তখন আমি কি করলাম যে আমি মানে ক্রেডিট কার্ড ইউজ করে ক্রেডিট কার্ড থেকে ক্যাশ তুললাম, মানে আচ্ছা আমি ক্রেডিট কার্ড দিয়ে আমার এক রিলেটিভকে দিয়ে পাঠালাম। আমরা তো মানে খুব একটা আমি বের হইতেও পারি না, আমি খুব সেফলি আছি ভাইয়া। মানে এই যে আজকে সংগ্রামকে নিয়ে লাইভ করব, এর জন্য আর কি এই বাসায় আসছি। তো আচ্ছা রাতে আমি আবার চলে যাব। তো পরে ক্রেডিট কার্ড ইউজ করলাম, ইউজ করে সংগ্রামের জন্য যা যা লাগে এগুলা অল্প অল্প করে কিনলাম। তো যাই হোক, পরে যখন আমরা এই স্ট্যাটাসটা দেই, এরপরে বেশ কয়েকজন বড় ভাই যারা শুভাকাঙ্ক্ষী অনেকে যোগাযোগ করেছে যে সংগ্রামের জন্য যদি কিছু লাগে তোমরা আমাদেরকে জানাও, আমরা হেল্প করব। তো আপনার স্ট্যাটাসটা আসলে শেয়ার দেওয়ার পরে বেশ ভালো একটা রেসপন্স পাওয়া গেছে। আর ওই যখন আমার এই ছোট বোন, যে আমার কাজিন, ও শুনলো যে ভাইয়া আহ, আমার বাসায় তো এরকম একজন মানুষ থাকার মতো, থাকা খাওয়ার মতো আমার এবিলিটি আছে, ওকে আপনি আমার বাসায় দিয়ে যান। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম মনে মনে যে আল্লাহ আসলে একটা ব্যবস্থা করে দেয়। পরে আমি সংগ্রামের মাকে আর সংগ্রামকে আমার ওই ছোট বোনের বাসায় এখানে দিয়ে গেলাম, ওর এখানে মোটামুটি যত্নে আছে, খুব ভালো আছে। আচ্ছা যাই হোক, কামালুজ্জল ভাই অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে, আমরা পরের সেগমেন্টে যাচ্ছি এখন, আপনি আমাদের সাথে থাকতে পারেন। আর তারপরে হচ্ছে মানে মানে আপনার সাথে পরে আবার যোগাযোগ হবে। আমি আমি খুবই থ্যাঙ্কফুল যে আসলে অনেকে আপনাকে সাহায্য করছেন, বা এটা আসলে আমি সরাসরি সাহায্য চাইতে খুবই মানে ভালো বোধ করি না, আমি নিজে যতটুকু পারি করি। তারপরে যেহেতু আপনারা কিছুটা সাহায্য পাইছেন, বা এরপরে আমি আশা করতেছি অন্যদের কাছ থেকে আরো সাহায্য পাবেন। এবং এইভাবে আসলে আমাদেরকে, এটা আমি এই জন্য আপনাদের কাছে নিয়ে আসছি যে এভাবে আসলে আমাদেরকে একে অপরের পাশেও দাঁড়াতে হবে এই সময়টাতে। যাই হোক, আপনি ভালো থাকবেন, হ্যাঁ। কিশোর আপা, আপনার কাছে যাই প্রথমে। আহ, আজকে আমাদের লাইভ আলোচনার বিষয় অবরুদ্ধ বাংলাদেশ। আমি আসলে আজকে আলাদাভাবে পরিচয় যাচ্ছি না, আপনাদের অনেকেই চিনে, এবং কথা বলতে বলতে চিনে নেবে, পরিচয়ে সময় নষ্ট হয় অনেক। আপনাকে অনেকেই চিনে, ব্লগার একজন আপনি, এবং অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে অনেক বছর ধরে কাজ করছেন। যাই হোক, এই যে পুরো পরিস্থিতিটা, এই অবরুদ্ধ অবস্থায় আছি আমরা। আপনি একটু আপনার অ্যানালাইসিস বলেন তো, 5ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর, মানে কি হচ্ছে বাংলাদেশে? ধন্যবাদ মামুন আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। 5ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর বাংলাদেশে আলাদা করে তো কিছু হয়নি। জুলাই জুলুমে যেটা শুরু হয়েছিল সেটারই একটা ধারাবাহিকতা চলছে। ললেসনেস, আইন শৃঙ্খলা একদমই শূন্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ক্রিয় করে দেওয়া, অর্থনীতি এবং অমানবিক নিপীড়ন, নির্যাতন, এটাই তো চলছে 5ই আগস্ট থেকে। তো এখানে আমরা যেহেতু নারীবাদী নারীবাদী মুভমেন্টের সাথে জড়িত, সেখানে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে নারীর অবস্থা এখানে কি হচ্ছে। 5ই আগস্টের পরে নারীর অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে, নারী নির্যাতনের পরিমাণ কেমন হয়েছে, বা নারীরা কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে, এই জায়গাটাতে আমরা একটু এমফাসিস দিয়েছি আর কি। আপনি নিজেও হয়তো জানেন। তো বিভিন্ন তথ্য প্রমাণ দেখলাম এবং সোশ্যাল মিডিয়া দেখলাম। সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়ে দেখলাম পোস্ট দিয়েছে যে ক্যাট কলিং হচ্ছে, রাস্তা দিয়ে হাঁটতে পারছে না, মায়ের সাথে বাজারে গিয়েছে, টিপ পরা, সেটা নিয়েও সে এক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছে। এই ধরনের জিনিসপত্রগুলো আমাদের চোখের সামনে এসেছে অনবরত এবং এখনো আসছে। তো আপনি যদি আমাকে এর পরিপ্রেক্ষিতে কোনো নির্দিষ্ট কোশ্চেন থাকে করতে পারেন। আচ্ছা আচ্ছা, না এটুকু শুনে আমি তারপরে হচ্ছে, আচ্ছা মানে তারপরে আমরা একটু একটু বাঁধন ভাই আপনার কাছে যাই, এই পর্যবেক্ষণটা একটু বলেন ওভারঅল, তারপরে আমরা বিশ্বভিত্তিক আলোচনায় যাব। 5ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর। 5ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর বাংলাদেশে যা হয়েছে সেটা তো আসলে আমরা সবাই বুঝতে পারতেছি এবং জানতে পারতেছি। 5ই আগস্টের আগে কিছু মানুষ বিভ্রান্ত হলেও এখনো অনেকেই বলছেন যে তারা আসলে বিভ্রান্ত হয়েছিলেন, এবং বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ বিরোধী যে গোষ্ঠীটা আছে সেই বিরোধী গোষ্ঠীর হাতে চলে গেছে, এবং তারা বাংলাদেশকে যত ভাবে সম্ভব, যত দিক থেকে সম্ভব, যতগুলা আমাদের প্রতিষ্ঠান আছে, অর্থাৎ আপনি যদি পুলিশ বলেন, আনসার বলেন, আমলাদের কথা বলেন, সব প্রতিষ্ঠান একটা একটা করে ধ্বংস করা হচ্ছে। এবং এই ধ্বংস করার পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশকে আসলে একটি অকার্যকর
এবং বাংলাদেশকে খুব মানে পরিষ্কারভাবে একটা ফেইল্ড স্টেট হিসেবে তারা সেই দিকে নিয়ে যেতে চাচ্ছে, এবং সেই ফেইল্ড স্টেটের ফলাফল কি হবে সেটাও আমাদের সকলেরই জানা আছে। এবং সেই জায়গায় আপনি হয়তো একটা জিনিস খেয়াল করছেন, গত 21শে ডিসেম্বর থেকে আমরা কিছু ডেটা কালেক্ট করতেছি, প্রতিদিন কি পরিমাণ মানুষকে হত্যা করা হচ্ছে, কি পরিমাণ মানে খুন, রাহাজানি, ছিনতাই, ডাকাতি। এটা আমি প্রতিদিন রাত্রেবেলা এটার একটা আপডেট দিচ্ছি, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন। তো আমি যেটা খেয়াল করলাম এই ডেটাগুলোর উপরে চোখ বুলিয়ে, কোনোদিন 7 জনের কম মানুষ মারা যায়নি। এটা কিন্তু আপনার দুর্ঘটনা বা সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে যেই বিষয়গুলো যে প্রাকৃতিক, সেই বিষয়গুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। বাদ এবং দিয়ে সেটা রিপোর্টেড না, আপনি তো শুধুমাত্র যে বিষয়গুলো আমি সংবাদপত্রে শুধুমাত্র রিপোর্টেড গুলো সামনে আনতেছি, অর্থাৎ যেটা শুধুমাত্র সংবাদপত্রে আসছে। আপনারা জানেন যে বর্তমান সরকারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমগুলোকে সরাসরি বলে দেয়া হয়েছে যে আপনারা এই ধরনের নিউজগুলো সামনে আনবেন না, আনলেও সাপ্রেস করবেন বা খুব ছোট করে আপনারা এটাকে ট্রিট করবেন। অর্থাৎ আপনারা আজকের নিউজ হলে 2 দিন পরে দিবেন, খুব ছোট করে ভিতরের পাতায় দেওয়ার যে বিষয়টা, অর্থাৎ একটা নিউজকে কিভাবে ট্রিট করা হয় তার উপরে তো নির্ভর করে নিউজটার গুরুত্বটা কতটুকু বহন করে। হ্যাঁ, তো এখানে যেহেতু অনেক নিউজ আসতেছে না, সেহেতু আমরা যেটা চেষ্টা করতেছি যে অ্যাটলিস্ট যেই নিউজগুলো আসতেছে পত্রিকায়, হ্যাঁ, অর্থাৎ সরাসরি গণমাধ্যমে যেই জিনিসগুলো আসতেছে, দ্যাট মিনস ইটস ভেরিফাইড। আমাদের তো আলাদা করে তাহলে ভেরিফাই করা লাগতেছে না। তো সেই ভেরিফিকেশনের মধ্য দিয়ে যেগুলো আসতেছে সেগুলোই আসলে পোস্ট করা হচ্ছে। এবং এর ভিতরে আমি দেখলাম না কোনোদিন মানে ন্যূনতম 7 জন। আমি আমি গত বেশ কয়েকদিন ধরে যেই টিমটা কাজ করতেছে তাদের সাথে কাজ করতেছি, আমি ডেটাগুলো চেক করে দেখলাম যে সর্বনিম্ন পেলাম 7 জন। হ্যাঁ, অর্থাৎ প্রতিদিন যে পরিমাণে মানুষকে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। গত পরশু দিনের একটা নিউজ দেখলাম আমি, বাচ্চাটাকে মেরে ফেলবে বলে হুমকি দেখিয়ে মাটাকে ধর্ষণ করা হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে ধরেন 5 তারিখের পর থেকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে একটা প্রতিরূপ মাত্র। হ্যাঁ, এই বিষয়গুলি যেগুলো নিউজ পোর্টালে আসতেছে বা যেগুলো সামনে আসতেছে, এর বাইরেও বাংলাদেশ আছে, এর বাইরেও বাংলাদেশে অনেক কিছু ঘটনা ঘটছে যেগুলো মানুষ ভয়ে মুখ খুলছে না, মানুষ বলতে পারছে না, মানুষ বলতে গেলে আক্রমণের শিকার হচ্ছে। এবং সারা বাংলাদেশে এখন একটা ভয়ের রাজনীতি চলছে, যে এই ভয়টা মানুষকে দেখিয়ে যে কেউ কোনো কথা বললে তাকে আহ দোসর বলে বা বিভিন্ন ধরনের, অর্থাৎ 1971 সালে যেটা হতো, রাজাকাররা যেটা করতো, অর্থাৎ যে ভারতের চর, ভারতের দালাল বলে সাধারণ মানুষকে হত্যা করতো, সাধারণ মানুষকে নিগৃহীত করতো। তো এখন আসলে সেই একই জিনিসটাই চলছে। হ্যাঁ, তো এর ভেতর দিয়ে আসলে বাংলাদেশের সামনে আসলে কি ভবিষ্যৎ আছে সেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে ঘোর অমানিসার ভিতরে ডুবে গেছে বাংলাদেশ। এবং ওই যে এটা একটা কবিতার বইয়ের কিন্তু নাম, যে অবরুদ্ধ নগরে আছি। আমরা আসলে অবরুদ্ধ একটি দেশে আছি, এখনকার পরিস্থিতি তাই। আচ্ছা, আমরা একটু কুইকলি ফাতেমা জোহরা আপনার কাছে যাই। আপনি একটু বলেন তো, আপনি মানে নিজে একজন আপনি নারী হিসেবে, এবং আমি শুধুমাত্র নারী বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য বলছি না আসলে, কারণ কিন্তু আপনি হয়তো বিষয়গুলো ভালো বোঝেন, অনুধাবন করেন। বলে যে মেয়েদের একটা থার্ড সেন্স থাকে, যখন রাস্তাঘাটে হাঁটে তখনও আসলে বুঝতে পারে যে মানে আপনি কেমন বোধ করছেন। আপনি মানে নিরাপত্তার কথা বলুন বা 5ই আগস্টের পরে এখন পর্যন্ত যে পরিবর্তনগুলো হয়েছে সেখান থেকে। আপনার মাইকটা বোধহয় একটু আনমিউট করতে হবে। দুঃখিত। জি, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, যে পরিবর্তনের কথা আসলে বলা হয়, যে দালালি না রাজপথ, মেধা না কোটা, এই ধরনের যে সমস্ত শব্দ বিভিন্ন সময় আমরা শুনতে পেয়েছি জুলাই থেকে, তো সে সকল সমস্ত শব্দই আমার কাছে মনে হয় একেবারেই বলা চলে আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, সেটার যে বাহ্যিক অর্থ দেখা যায় সেটির আসলে কোনো বাস্তবতা আসলে রাস্তায় নামলে আমি দেখতে পাই না। এই কারণে দেখুন, আমি একটা দীর্ঘ সময় পড়াশোনা করার পরে যখন আমার টায়ার্ড লাগতো, তো আমি আমার বাবাকে বলতাম যে আমাকে চলো একটু বাইরে নিয়ে যাও, আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। এটা একেবারে ছোটবেলায়।
তো যখন আমি বিশ্ববিদ্যালয়ে আসলাম, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, আমার পড়াশোনা আমি যখন শুরু করলাম, আমার একা একা সার্ভাইভ করতে হলো, শুরু করলাম আমি ঢাকাতে। তো তখন হচ্ছে গিয়ে আমার যদি কখনো মনে হতো যে হ্যাঁ আমার একটু রিফ্রেশমেন্ট দরকার, আমি বের হয়ে যেতাম, আমি হচ্ছে গিয়ে বাহিরে একটু ঘুরে আবার হচ্ছে পড়তে বসতাম। কিন্তু এখন যদি আমি মনে করি যে রাত 12টা বাজে, আমি হচ্ছে বাসার বাইরে যাব একটু রিফ্রেশমেন্ট নেয়ার জন্য, এটি আসলে কল্পনার বাহিরে। কারণ যেখানে আমি দিনের বেলা আহ বিকেল 5টা বাজলেই হচ্ছে গিয়ে এক ধরনের একটা অ্যাটিটিউড শুরু হয়ে যায়, এক ধরনের একটা আচরণ আমি দেখতে পাই সব দিকে, যে দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, মানুষজন ঘরে চলে যাচ্ছে। কারণ হচ্ছে মানুষের যে সিকিউরিটি, যে নিরাপত্তা, সেটি আসলে নেই। আর যেহেতু আসলে মানুষ বলছি, এবং সেখানে যদি স্পেসিফিক্যালি আমি বলি যে একজন মেয়ে নিরাপত্তা, সেখানে আসলে সেটিও নেই। কারণ একটা সময় শুনতাম যে হচ্ছে পোশাকের জন্য হয়তো বা অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, অনেক ধরনের অনেক কিছু হয়। কিন্তু এরকম না, আমি দেখেছি অনেক বোরখা পরা মহিলাদের সাথেও অনেক বাজে ব্যবহার করে। এবং এই যে এক ধরনের ক্যাটাগরির ছেলেরা আছে রাস্তায় ইপটিজিং করে, এটা সব সময় ছিল। কিন্তু আমার মনে হয় এটা একটা সময় ধরে আহ শেখ হাসিনা এক ধরনের একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতেন, আমার কাছে মনে হয়। এবং আমার কাছে মনে হয় যে এখন যারা আছেন নেতৃত্বে এবং এই দেশকে যারা আসলে অ্যাডভাইজারিং করছে, তাদের মধ্যে এই জিনিসটা নেই। তারা পারছেন না, তারা ব্যর্থ। যার কারণে আসলে এই কিশোর গ্যাংকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি খুব স্পেসিফিকলি যদি বলতে চাই, হ্যাপি নিউ ইয়ারে 31st নাইটে হচ্ছে গিয়ে আমার এলাকায় বেশ ভালো মারামারি হয়েছে। এবং আমি সেই মারামারির রিজনও জানি না। কারণ দেখুন, একদিকে হচ্ছে আমি শুনছি মাহফিলের শব্দ হচ্ছে, মাহফিলে বলছে তোমরা ধর্মের পথে আসো, তোমরা ভালো পথে আসো, আহ ভালো কিছু করো। আরেকদিকে হচ্ছে আপনার পশ্চিমা সংস্কৃতির গান বাজছে। আরেকদিকে হচ্ছে কিছু ছেলে মেয়ে তাদের মতো করে তারা হচ্ছে এনজয় করছে। কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আপনি একদম সাধারণ মানুষের সাধারণ জীবনযাপনের মধ্যে গিয়ে আঘাত করেন। তো যে মানুষের কোনো অপরাধ নেই, সে রাস্তার পাশ দিয়ে হাঁটছে, আপনি আপনার বিকৃত মস্তিষ্ক নিয়ে তাকে হচ্ছে গিয়ে বিরক্ত করছেন, বা তাকে অত্যাচার করলেন, বা তার উপর যে আপনি অ্যাটাকিং মুড নিলেন, এটি আসলে আমি নিন্দনীয় ভাবে দেখি। এবং এটি নিয়ন্ত্রণের জায়গায় একটা দেশের তার সরকার ব্যবস্থা, তার প্রশাসনিক ব্যবস্থার উপর নির্ধারণিত হয়। তো আমার কাছে মনে হয় যে এখন যে আমরা বর্তমান সময়টি পার করছি, এই সময়টিতে আসলে এই জিনিসগুলো নিয়ে কথা বলছি, তার মানে এটাই প্রমাণিত হয় যে বর্তমানে যারা আছেন তারা একেবারেই ব্যর্থ। এবং তাদের এই ব্যর্থতার জন্যই আমরা আসলে ইনসিকিউরিটিতে আছি, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আচ্ছা, আমি একটু লোচনা বা আপনার কাছে ফেরত যাই বিষয়, যেহেতু নারীদের সম্পর্কিত। মানে আপনি নিজেও এক সময় মানে ঢাকায় ছিলেন, আন্দোলন করেছেন, রাস্তাঘাটে কাজ করেছেন, ইয়ে করেছেন। মানে আমার এক বন্ধু আসলে ফিল্ম মেকার, মানে সে রিসেন্টলি মানে বাংলাদেশ থেকে ফিরেছে। তো সেও তার অভিজ্ঞতার কথা বললো যে মানে সে মানে 5ই আগস্টের আগে যখন বাংলাদেশে গিয়েছিল আর এখন যখন গেল, মানে সে 5ই আগস্টের আগে কথা বললো যে মানে সে ইয়েতে আপনার মানে ফিল্ম শোর ব্যাপারে যখন কাজ করতেছিল, রাত 10টা 11টা 12টা সে ঢাকায় রিক্সা নিয়ে একা একা ঘুরে বেড়াইছে। কিন্তু এখন সন্ধ্যার পর মেয়েরা বাইরেও যাওয়ার চিন্তা করতে পারে না। আমি আসলে এই বিষয়টা প্রথম অবগত হই আমার নিজেরই একজন এমপ্লয়ি বাংলাদেশে, সে সপ্তাহে একদিনও বাসার বাইরে বের হয় না। আমি জিজ্ঞেস করলাম কেন, তুমি মানে সারাক্ষণ বাসায় বসে কাজ কাজ করো, তুমি? সে বললো যে ভাইয়া আমি বের হওয়ার মতো সাহসই পাই না, যে কি হবে না হবে, কে যে ধরনের ঘটনা আমরা শুনছি। তো আপনি একটু আপনার পর্যবেক্ষণটা একটু বলেন যে মানে এই পরিস্থিতিটা হঠাৎ করে, মানুষগুলো তো আর বদলে যায়নি, একই মানুষ যারা ধরেন আগেও ছিল। এই যে ফাতেমা জোহরা বললেন যে যে সরকার প্রশাসন বা এই কিভাবে হঠাৎ করে আমাদের এরকম অবস্থা হয়ে গেল যে মানুষগুলো এমন পশুর মতো আচরণ করা শুরু করলো, জায়গায় জায়গায় ছিনতাই, মেয়েদের উপরে অত্যাচার। মামুন, এটা তো আমি আগেও বললাম যে জুলাই জুলুম যখন শুরু হলো, তখন কিন্তু আমাদের 450 থানার মধ্যে 439 থানা পুড়িয়ে দেওয়া হলো এবং হাজার হাজার অস্ত্র লুটপাট করা হয়েছে। এবং সমর্থিত সূত্র যেটা, 95 জন পুলিশকে তারা হত্যা করেছে। এবং পুলিশ হত্যা করেছে এরকম একজন চিহ্নিত, যে ফাইয়াজ, সে মাইনর দেখে আমরা নারীরা কান্নাকাটি শুরু করলাম, তাকে কেন হাত করা পরানো হয়েছে, তাকে কেন গ্রেফতার করা হয়েছে। সে কিন্তু পুলিশ মেরে ঝুলিয়ে দিয়েছে। তো পুলিশের মধ্যে যে ধরনের একটা ভীতি আমরা সঞ্চার করেছি, আমাদের জনগণই তো সঞ্চার করেছে, সেটা যে পক্ষই হোক,
পুলিশ সেখানে কাজ করার জন্য আর সাহস পায়নি। পুলিশ তো নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, তার থানা লুট হয়ে গিয়েছে, তার অস্ত্র লুট হয়ে গিয়েছে। সে কি দিয়ে মোকাবেলা করবে? এবং মানুষ যখন জানতে পেরেছে যে পুলিশ নিষ্ক্রিয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয়, কোথাও গিয়ে কেউ কোনো সাহায্য পাবে না, তখন তো আমরা কিশোর গ্যাং বলি বা ইয়াং গ্যাং বলি বা অপরাধী বলি, এবং শত শত অপরাধীকে থানা থেকে বা জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটার তো একটা রিপারকেশন থাকবেই, তাই না? এটা তো একটা চেইন রিয়েকশন। আপনি যদি সেপ্টেম্বরের একটা রিপোর্ট দেখেন, প্রথম আলোর রিপোর্ট, আমার রিপোর্ট না কিন্তু, 27% ভায়োলেন্স এগেইনস্ট ওমেন বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে? এই কারণেই বৃদ্ধি পেয়েছে, কারণ কন্ট্রোল করার মতন কেউ নাই। এবং আপনি এক একটা রিপোর্ট যদি দেখেন, যে শায়লা বিথি, উনি একজন পর্বতারোহী, উনি ধানমন্ডির মতন জায়গায় দিনে দুপুরে, গভীর রাত্রে না কিন্তু, দিনে দুপুরে উনি হ্যারাসমেন্টের শিকার হয়েছে। আমার কাছে এরকম অনেক ডেটা আছে যে 8ই নভেম্বর শুধু মিরেসরায়, হ্যারাসমেন্ট না, বেধড়ক মারধর করছে তাকে। হ্যাঁ হ্যাঁ, তো 8ই নভেম্বর মিরেসরাইতে দলবদ্ধ ভাবে কিশোরী ধর্ষণ করে ফেলছেন। এবং 24শে ডিসেম্বর বা 26শে ডিসেম্বর, ডেটটা আমার এক্সাক্ট খেয়াল নাই, আমরা এমন পর্যায়ে পৌঁছেছি যে বাসনা মল্লিক নামে ইউনিয়ন পরিষদের একজন সদস্য, উনি টিসিবির খাদ্য বিতরণ করে ফিরছিলেন, তাকে দলবদ্ধভাবে তো ধর্ষণ করেছি। এবং উনি যখন ধর্ষণকারীদেরকে চিনে ফেলেছেন, তখন তার মুখে আমরা বিষ ঢেলে দিয়েছি, তারপরের দিন তিনি মারা গেছেন। আমার সবচেয়ে দুঃখের জায়গা হচ্ছে মামুন, যে আমরা দীর্ঘদিন নারীর পক্ষে কথা বলেছি, নারীর জন্য কাজ করেছি, আমরা কাঁধে কাঁধ রেখে লড়াই করেছি। সেই মানুষগুলা আজকে কিন্তু নারীর জন্য কাঁদছে না, নারীর জন্য কথা বলছে না। কেন বলছে না? তারা কি তার মানে সিলেক্টিভ প্রতিবাদ সভা করতেন তখন? এই যে প্রতিরোধ গড়া হচ্ছে না, এই প্রতিরোধ না গড়ার কারণে কিন্তু আজকে এই অপরাধ এভাবে ডাবল ট্রিপল হারে, জ্যামিতিক হারে বেড়ে যাচ্ছে। এবং কুড়িগ্রামের মতন জায়গায় দেখেন, কুড়িগ্রামে গাছের মধ্যে লিখে গিয়েছে যে তোমার মেয়েকে অমুক তারিখে আমরা অপহরণ করব, তুমি হিন্দুর মেয়ে। সেই বাচ্চাকে কিন্তু তারা অপহরণ করেছে এবং তারা ধর্মান্তকরণ করেছে। এবং আমার ওসি এসে বলল যে এই মেয়েকে আমরা 12 ঘন্টার মধ্যে উদ্ধার করেছি, তার প্রেম ছিল, প্রেম ছিল সেজন্য সে চলে গিয়েছে, কিন্তু আমরা তাকে উদ্ধার করেছি। এই তো অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা। আচ্ছা, মানে আমি আসলে এই বিষয়গুলো আমি মানে কেউ কেউ প্রতিবাদ একেবারে হচ্ছে না, কিন্তু খুবই বিচ্ছিন্ন ভাবে হচ্ছে। আমি আসলে ফাতেমাতুজ জোহরা, ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, ওনার প্রোফাইল আমি দেখলাম উনি বেশ লেখালেখি করছেন, এই বিষয়গুলো লিখছেন, কিন্তু সামগ্রিক ভাবে হচ্ছে না। যাদের হয়তো ক্ষমতা আছে, যোগ্যতা আছে, সেই বিষয়গুলো আসলে ওভাবে আমাদের আগে যেটা ছিল মামুন, সংঘবদ্ধ, আমরা কিন্তু 30 জন 32 জন অ্যাক্টিভিস্ট একসাথে সবসময়, বা 50 জন 100 জন একসাথে বিবৃতি দিয়েছি যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে। ওই যে কক্সবাজার একটা হেনস্থা হলো, সেখানে তখন কি হতো, আমাদের সময় কি হতো, যখন আমরা 5ই আগস্টের আগে দেখা গিয়েছে যে আমরা 50 জন 100 জন একসাথে বিবৃতি দিয়েছি, লাইভ করে ফেলেছি, আমাদের কারণে, আমাদের চিৎকারের কারণে কিন্তু সেখানে দেখা গিয়েছে প্রশাসন সক্রিয় হয়েছে, নারীবাদীরা সেখানে গিয়েছে, আইনি সহায়তা দিয়েছে। এই ধরনের কোন স্টেপ কি সংঘবদ্ধ আপনি দেখতে পাচ্ছেন? না। যে এটা নিয়ে আসলে কথা বলবো আমরা, মানে সংঘবদ্ধভাবে আমরা আমি কাজ করতে আমি পারি। একটু হ্যাঁ, কিশোর বলুন। আপার সাথে আমি একটু অ্যাড করি। বিষয়টা হচ্ছে যে শুধু আইন শৃঙ্খলা যে বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কিন্তু শুধু আপনার আইন শৃঙ্খলা রক্ষা হয় না। আমাদের বাংলাদেশের সিস্টেমটা তো হচ্ছে বাইরের দেশগুলো থেকে একটু ভিন্ন। আপনারা জানেন, আমরা এই সমাজে বসবাস করছি, আমরা কিন্তু সামাজিক সুরক্ষার একটা বিষয় থাকে। হ্যাঁ, অর্থাৎ আপনি যখন একটা এলাকায় আপনি একটা অপরাধ করবেন, সেই সমাজে যারা বসবাস করছে, আপনার এলাকার যে বড় ভাইরা আছে, এলাকার যে মুরব্বীরা আছে, তারাও কিন্তু এই সামাজিক সুরক্ষাটা নিশ্চিত করে থাকেন। হ্যাঁ, সেটা সবসময় যে আইনি পদক্ষেপ পর্যন্ত যায় তাও কিন্তু না। আইনি পদক্ষেপ পর্যন্ত সেগুলো যায় যেগুলো আসলে খুব বড় ধরনের অপরাধ হয়। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে 5 তারিখের আগে বাংলাদেশে একটা ইকোসিস্টেম ছিল, যে ইকোসিস্টেমটা বাংলাদেশের প্রত্যেকটা অবস্থানকে নিশ্চিত করত। এখানে যে কিছু ভুল ছিল না, কিছু মানুষ অন্যায় করতো না, তা কিন্তু না। হ্যাঁ, এই ইকোসিস্টেমটা কি ছিল? এই ইকোসিস্টেম ধরেন আওয়ামী লীগের নিজস্ব কর্মীদের একটা ইকোসিস্টেম। হ্যাঁ, যে আপনার এলাকায় এই কাজটা হইলে আপনি কিন্তু আপনার যেই কমিটি আছে, সেই কমিটির ঊর্ধ্বতন বা জেলা কমিটি হচ্ছে আপনার বিভাগীয় কমিটির কাছে কিন্তু কিছুটা হলে দায়বদ্ধ থাকে। সেখান থেকে প্রশ্ন আসে যে তোমার এলাকায় এটা হইলো কিভাবে। হ্যাঁ, তো স্থানীয় যেই অপরাধগুলো, সেই অপরাধগুলার কিন্তু এক ধরনের কন্ট্রোল কিন্তু ছিল এই ইকোসিস্টেমের কারণে।
অপরাধ যে হতো না তা কিন্তু না। আবার এই যে রাজনৈতিক মানুষরাই হয়তো অনেক অপরাধের সাথে সরাসরি যুক্ত ছিল। হ্যাঁ, কিন্তু তারপরেও এটা একটা কন্ট্রোলের ভিতরে ছিল। আমার তো মনে হয় 5 তারিখের আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যেইভাবে বাংলাদেশ আসলে কন্ট্রোলে ছিল, 5 তারিখের পরে মনে হলো একটা প্যান্ডোরার বক্স খুলে গেছে। এই প্যান্ডোরার বক্স খুলে এখান থেকে জঙ্গি বের হচ্ছে, ওখান থেকে আইসিস বের হচ্ছে, ওইখান থেকে জেএমবি বের হচ্ছে, এখান থেকে মাথায় কেফায়া লাগায়া এই পতাকা লাগায়া হচ্ছে মিছিল করতেছে। তো এরা কোথায় ছিল? এরা তো এতদিন বাংলাদেশে ছিল, এরা তো মানে বিদেশ থেকে আমদানি করে আনা হয় নাই। হ্যাঁ, তো এই মানুষগুলা, এই যে জঙ্গি গোষ্ঠীগুলা, এই যে বিভিন্ন ধরনের সন্ত্রাসীগুলা, এরা কিন্তু আমাদের সমাজেই ছিল, কিন্তু তারা এক ধরনের কনফাইন্ড স্টেটে ছিল। যেই কনফাইন্ড স্টেটটা আসলে একটা রাজনৈতিক দল নিশ্চিত করে। অর্থাৎ আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগ নিশ্চিত করে, হয়তো বিএনপি যখন থাকে তখন বিএনপিরও এক ধরনের এনভায়রনমেন্ট থাকে। কিন্তু এই যে রাজনৈতিক যে এক ধরনের অবস্থান, রাজনৈতিক যেই পরিবেশ, এই পরিবেশটা আসলে তো ধ্বংস হয়ে গিয়েছে। এখন যারা এই ক্ষমতায় আছে তাদের তো আসলে এই ধরনের নেটওয়ার্ক নেই, তারা এই ধরনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের মানুষের প্রতি দায়বদ্ধও না। মানুষের ভোটে তারা আসে নাই। তো সুতরাং সাধারণ মানুষের সাথে কি হলো তাদের কোনো কিছু আসে যায় না, কারণ ওই ভোট নিয়ে তো তাদের ক্ষমতা যাইতে হয় না, তারা ক্ষমতা এসে দখল করছে। তো সেই ধরনের পরিস্থিতি নিশ্চিত করা বা মানুষকে সেই মানে একটা প্রশান্তি দেয়াটা, এটা আসলে তাদের কর্ম পদ্ধতির মধ্যে পড়ে না। এবং আপনি খেয়াল করে দেখবেন 5 তারিখ থেকে এখন পর্যন্ত তারা একটা বারও কিন্তু বলে নাই যে মানুষের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি বা মানুষের নিরাপত্তা আমরা দিতে বাধ্য। হ্যাঁ, বা মানুষের নিরাপত্তা আমরা নিশ্চিত করব, এই ধরনের কথা কিন্তু তারা বলে নাই। তারা আছে আমাদের সংবিধানকে নিয়ে, তারা আছে বঙ্গবন্ধুকে কিভাবে অবমাননা করা যাবে, তারা আছে কিভাবে মুক্তিযোদ্ধাদেরকে আক্রমণ করা যাবে, তারা আছে কিভাবে এই আওয়ামী লীগের মানুষজনকে নিশ্চিহ্ন, সরাসরি তারা উল্লেখ করেছে যে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। হ্যাঁ, তো এই তাদের প্রায়োরিটির জায়গাটা হচ্ছে এটা, তাদের প্রায়োরিটির জায়গা বাংলাদেশের মানুষ না, তাদের প্রায়োরিটির জায়গাটা এই যে একটা ইকোসিস্টেম, যে ইকোসিস্টেমটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করে, সেই ইকোসিস্টেমটাকে সাপোর্ট করার জন্য তারা আসেনি। শুধুমাত্র পুলিশ না, আর পুলিশ তো 4300 উপরে পুলিশ মারা গেছে, তাদের বিচার হবে না, তো পুলিশ কেন কাজ করবে? আপনার ভাই যদি আজকে মারা যায় আপনি কেন কাজ করবেন? আপনি আপনি আপনার সেই ভাইয়ের যেন বিচার না হয় সেটা এরা নিশ্চিত করছে, তো এই সরকারকে কেন আপনি সহায়তা করবেন? আমলাদের ভিতর থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠে আসতেছে, এবং বিভিন্ন আমলার সাথে আমার কথা হয় মাঝে মাঝে। হ্যাঁ, বিভিন্ন স্তরের আমলার সাথে তারা বলতেছে যে তারা এই এই প্রশাসনকে পুরোপুরি ধ্বংস করে দিতে চায়। পাকিস্তানে যে প্রশাসন ধ্বংস করে আর্মি ব্যাক একটা সিস্টেম তারা দাঁড় করাইছে, এখানেও আসলে তারা সেই জায়গাটা নিয়ে যেতে চাচ্ছে। সেটা আমলাদের ভেতরে কেউ কেউ মনে করছেন, তারা নিশ্চিত নয় কিন্তু তারা মনে করছেন, এবং তাদের উপরে প্রেশার আছে যে এই বর্তমান যে সরকারের যে ধরনের, বিশেষ করে জামাত শিবিরের আহ, মানুষদেরকে হেল্প করার জন্য, এবং হেল্প করছে না বলে তারা আমাকে বলেছেন যে এই সচিবালয়ে আগুন লাগানো হয়েছে, এবং এটা এক ধরনের হুমকি স্বরূপ ছিল, তাদের প্রতি এক ধরনের হুমকি। হ্যাঁ, তো এই যে পুরো দেশের যে সিস্টেমটা, যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা তা একদম গোড়া থেকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এবং গোড়া থেকে ধ্বংস করে দেওয়ার কারণে সাধারণ মানুষের আজকে শুধু মানে নারীরা তো যে কোনো যুদ্ধে বা যে কোনো জায়গাতেই আসলে নারীরা সবার আগে আক্রমণের শিকার হয়। শুধু নারী যে তা না, মানে সবাই হচ্ছে, নারীরা বেশি হচ্ছে, কারণ হচ্ছে নারীদেরকে হচ্ছে সমাজে ওই যে দুর্বলের জায়গাটা দেয়া হয়, এই কারণে নারীদের উপরে সবার আগে আক্রমণগুলো হচ্ছে। সারা বাংলাদেশ এখন বিপদে আছে, এবং সেই বিপদের মধ্য দিয়ে আসলে এরা বের করে নিয়ে আসার এদের ভিতরে কোনো ধরনের প্ল্যান নাই, পরিকল্পনা নাই। এবং এরা চাচ্ছে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক। এরা চাচ্ছে বাংলাদেশে যেই অবস্থাটা আছে সেই অবস্থা থেকে, আপনি 5 তারিখের আগে চিন্তা করেন, আপনি একটা ব্যবসায়ীর কথা চিন্তা করেন, একজন চাকরিজীবীর কথা চিন্তা করেন, সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে ব্যবসা করতেছিল। আমি নিজেও ব্যবসা করি। হ্যাঁ, সেই সেই ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, তো সেই ব্যবসাগুলো কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে? কারণ এই পরিস্থিতি এইখানে এসেছে বলেই। হ্যাঁ, এবং সেই পরিস্থিতিটা এখানেই যেন আসে সেটাও তারা নিশ্চিত করছে, এটাও আমার মনে হয় মেটিকুলাস প্ল্যানের একটা অংশ। আচ্ছা, এবার একটু একটু ভিন্ন প্রসঙ্গে যাই। এই এই লাইভের মানে আমরা যখন প্ল্যানিংটা করছিলাম তখন আসলে আমি বাংলাদেশের একজন অর্থনীতিবিদ, যিনি ক্যামেরার সামনে আসতে রাজি হচ্ছেন না নিরাপত্তার কারণে, আপনারা বুঝতেই পারছেন। আমি তার কাছে মানে কথা বললাম তার সাথে যে আমাদেরকে একটা রিপোর্টের মতো করে দেওয়ার জন্য উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে। তো উনি আমাকে একটা রিপোর্ট পাঠালেন। আহ, আপনারা জানেন যে মানে ইউনূস সাহেব কিন্তু ইতিমধ্যে অনেক টাকা খরচ করে
একটা শ্বেতপত্র নামে একটা নাটক করিয়েছেন, যেটা এখন নিজেরাই না পারতেছেন হচ্ছে গিলতে, না পারতেছেন হচ্ছে উগরে ফেলতে, এরকম একটা অবস্থার মধ্যে মানুষের টাকা খরচ করে। তো এখন আমরা যে রিপোর্টটা পেয়েছি, আমি একটু কুইকলি একটু একটু মানে মানে মূল পয়েন্ট গুলো একটু বলি, যে অর্থনৈতিক যে অবস্থাটা গত, এটা আসলে মানে আরেকটা বিষয় প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে ওই আপনারা হয়তো দেখেছেন যে বিডি ডাইজেস্টে সিরাজুল হোসেনের একটা লেখা দেখলাম আমি গতকালকে, সেটা হচ্ছে যে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে আবার সেই আমরা যে 74-এর মনন্তরের কথা শুনেছিলাম, যে দুর্ভিক্ষ, এরকম একটা দুর্ভিক্ষের দিকে দেশ যাচ্ছে। এবং অর্থনীতির যে কি পয়েন্ট গুলো মানে উনি তুলে ধরেছেন, আমি একটু কুইকলি একটু বলি। নাম্বার ওয়ান হচ্ছে আপনার দেশের বেশ অনেকগুলো বৃহৎ এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন যে ব্যবসা প্রতিষ্ঠান, এগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। অসংখ্য গার্মেন্টস কারখানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় 1 লাখ শ্রমিক, চাকরিজীবী বেকার, এবং এটা দিনে দিনে আরো কয়েক লাখ হতে যাচ্ছে। মানে আমি একটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা সেমিনারের একটা রিপোর্ট দেখলাম যে প্রায় 53 লক্ষ লোক চাকরি হারাবে আগামী কয়েক মাসে, এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমদানি রপ্তানি ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে গত মানে 5 আগস্টের পর থেকে 31 ডিসেম্বরের হিসাব বলছি আমি। দেশের ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ, রিজার্ভের অবস্থা খুবই খারাপ, ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা নেই। দেশে যে মেগা প্রকল্পগুলো ছিল সবগুলো বন্ধ, ব্যয় সংকোচনের নামে আসলে মানে টাকা নাই, কোনোভাবে ম্যানেজ করতে পারছে না। তারপরে হচ্ছে আইএমএফ যে জিডিপি দিছে বাংলাদেশকে, সেটা হচ্ছে 3.8%, যেটা আসলে গত মানে 30-40 বছরের ইতিহাসে মনে হয় লোয়েস্ট বাংলাদেশের। আর গত 15 বছরে যেখানে আমাদের এভারেজ ছিল সাউথ ইস্ট এশিয়াতে ওয়ান অফ দ্য হাইয়েস্ট, 6% উপরে, ওই হিসাবে নাই গেলাম। আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। দেশের সবচেয়ে বড় যে ব্যাপারটা, যেটা হচ্ছে যে আপনার একটা সোসাইটিকে সিকিউরড বলে, যে আমি কানাডাতে আছি, আপনি জার্মানিতে আছেন, জানেন যে যারা নিম্ন আয়ের মানুষ বা হচ্ছে যাদের মানে কোন রকমের আর্থিক সঙ্গতি নাই, বৃদ্ধ, কাজ করতে পারছেন না, পঙ্গু, তো এদের জন্য একটা সোশ্যাল সাপোর্ট সিস্টেম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি করেছিলেন, বৃদ্ধদের ভাতা, এই ভাতাগুলো বন্ধ করে দিয়েছে। যার কারণে মানুষ মানে ভিক্ষা ছাড়া উপায় নেই। যাদের সামর্থ্য আছে তারা ভিক্ষা করছে, যাদের সামর্থ্য নাই তারা না খেয়ে মরছে, বা কেউ কেউ হচ্ছে যে উশৃঙ্খল আচরণগুলো করছে, যারা মানে ছিনতাই, রাহাজানির মতো ঘটনাগুলো, এগুলোর দিকে যাচ্ছে। মানুষকে পুশ করা হচ্ছে ফোর্সফুলি। ঠিক আছে, তারপরে আমাদের মানে সবচাইতে বড় যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে যে অর্থনীতির উন্নয়নের যে একটা ক্রমবর্ধমান ধারা ছিল, যে ধারা ধরে আসলে আমাদের মানে একটা $1 ট্রিলিয়ন ইকোনমির দিকে আমরা যাচ্ছিলাম, সেটা আমাদের টার্গেট ছিল হচ্ছে 2033 সালের মধ্যে পৌঁছানো। সেখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে উল্টা দিকে, মানে পুরোপুরি মানে রিভার্স সিস্টেমে। এখন দেখা যাচ্ছে যে আমরা পাকিস্তান থেকে সেনাবাহিনী নিয়ে আসছি আমাদের সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়ার জন্য। মানে যে সেনাবাহিনী আমাদের কাছেই পরাজয় বরণ করলো, যাদের কোনো ইতিহাস নাই, এখন শুধুমাত্র অর্থনৈতিক ভাবেই না, আমরা মনে হচ্ছে যে পুরো বাংলাদেশ এখন কাজ করছে পাকিস্তানের অর্থনীতি উন্নয়নের জন্য, যে কাজটা আসলে 1971-এর আগে হতো, যে বৈষম্যের কথা আমরা তখন দেখতাম, শুনেছি, সেই বৈষম্যের গল্প আমরা শুনেছি, এখন নিজের চোখে দেখছি। এই বিষয়ে, এই যে পাকিস্তানের সাথে নতুন যে সম্পর্ক, এই বিষয়ে একটু আপনাদের মানে আমি আসলে ওপেন কোশ্চেন, এটা কে নিতে চান, কে মতামত দিতে চান? জি ভাই, আমি তাহলে হচ্ছে শুরু করি। হ্যাঁ বল। তো আহ, বিভিন্ন দলের মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছিলাম যে টেক ব্যাক বাংলাদেশ নামে এক ধরনের ক্যাম্পেইন শুরু হয়েছিল, এবং সেটি আসলে এই গত বছরের শুরুর দিকে আসলে ছিল এটা, যে টেক ব্যাক বাংলাদেশ। তো আমরা আসলে উল্টো আরেকটা স্ট্যান্ড নিয়েছিলাম যে নো, টেক ব্যাক না, আমরা হচ্ছে গিয়ে স্ট্যান্ড আপ, আমরা সামনে আগাবো, আমরা কেন টেক ব্যাক যাব। সো আমার আসলে 5ই আগস্টের পরের প্রত্যেকটা দৃশ্যপট এবং প্রত্যেকটা ঘটনার পরে একটা জিনিসই সামনে আসে, সেটা হচ্ছে যে আসলেই সেই টেক ব্যাক কি আসলে কাজ করছে, এনি হাউ ওইটা কি ওয়ার্কআউট করতেছে বাংলাদেশে, যে ওকে টেক ব্যাক। মানে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ঘটনার পরবর্তী সিকোয়েন্স গুলো, আগের সিকোয়েন্স গুলো, সবকিছু কেন যেন সেই একাত্তরের সময়, 71 পরবর্তী সময়, মানে একেবারে সব জায়গা থেকে, এবং কি সেটা রাস্তায় না, রাজপথে না, এবং
জ্ঞানের যে জায়গাটা, শিক্ষার যে জায়গা, সেখানেও আমি দেখলাম যে আপনি কি একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানার জন্য হচ্ছে গিয়ে গ্রাফিতি পড়বেন, হচ্ছে গিয়ে ফেসবুকে দেখবেন, টিকটকে দেখবেন, আপনার ইতিহাস কি টিকটকে ঘুরবে নাকি ফেসবুকে ঘুরবে, আপনি সেখান থেকে শিখবেন, নাকি হচ্ছে গিয়ে আপনি কোনো একটা রেফারেন্স বই পড়বেন বা এমন কারো একটা বই পড়বেন যিনি আসলে বায়াস না। আমি ধরে নিলাম বাংলাদেশের সকল ইতিহাসবিদরা বায়াস ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন ভুল তথ্য আমাদেরকে দিয়েছেন, তাহলে আমরা বিদেশি বই পড়ি, বিদেশিরা যে সমস্ত রেফারেন্স দিয়ে লিখেছে বা ওই সময়কার যে সমস্ত পেপার কাটিং ছিল আমরা সেই রেফারেন্স গুলো দেখতে পারি। সেটি না দেখে আমরা যদি হচ্ছে গিয়ে, আমি মেজর ডালিম বলছি, সেই বই থেকে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিনতে চাই, ওই কি বলে রেন্টুর বই থেকে হচ্ছে গিয়ে আমি জানবো যে একজন শেখ হাসিনা কেমন ছিলেন, এই এই ধরনের যে বিকৃত একটি সময় হচ্ছে আমরা পার করছি, এটা দ্বারা হচ্ছে আমার কাছে সবচেয়ে ভয় লাগে এটা, যে দেখুন একটা প্রজন্মকে তো হচ্ছে উস্কে দিয়ে আমরা হচ্ছে 5ই আগস্ট ঘটিয়েছি। হ্যাঁ, আমরা হচ্ছে 5ই আগস্টের পরে আমার মনে হয়েছে টেক ব্যাক বাংলাদেশ না, টেক ব্যাক পাকিস্তান হয়ে গেছে। যে হ্যাঁ, আমরা আবার মনে হয় এক পাকিস্তানে চলে যাচ্ছি, যেই পাকিস্তান থেকে 1971-এ আমরা আলাদা হয়েছিলাম, আমরা আবার সেই জায়গাটাতে ফেরত যাচ্ছি, যেখানে একজন পাকিস্তানি স্টুডেন্টকে ইউরোপে হচ্ছে গিয়ে কিভাবে ট্রিট করে। আমরা আমাদের জীবন ব্যবস্থাকে কোথায় নিয়ে গিয়েছিলাম, যে একটা টাইমে হচ্ছে গিয়ে আমি আহ নেপালে ঘুরতে গিয়েছিলাম, আমার পাশে একজন তিব্বতিয়ান ছিল, উনি আমাকে বললো ও আচ্ছা বাংলাদেশ তো এরকম ছিল, এখন এরকম না। ঠিক উনি যখন আমাকে এই কথাটা বলেছেন তার ঠিক 2 মাস পরের বাংলাদেশ, ওনার সাথে আমার কখনো দেখা হবে না, যদি কখনো হয় তাহলে হয়তো উনি আবার অবাক হবেন যে এইটা কিভাবে সম্ভব, মানে এটা কেমনে হলো, তোমরা না এখান থেকে বের হয়ে আসছিলা, তোমাদের যে কনফ্লিক্ট মেন্টালিজম, তোমাদের যে টেরোরিস্ট ব্যাপারটা রয়েছে, তোমরা ওখান থেকে বের হয়ে গিয়েছিলে, আবার কিভাবে এটা কামব্যাক হলো। অ্যাজ পাকিস্তানদেরকে এবং পাকিস্তানি মানুষদেরকে ইন্টারন্যাশনালি এভাবে ট্রিট করা হয়, ওইখান থেকে অ্যাজ এ বাঙালি আমাদের জায়গাটা কিন্তু দিন দিন ডেভেলপ হচ্ছিল, আমরা ডেভেলপ করছিলাম, সেখানে কিন্তু আমরা নেই। এবং পড়াশোনার জায়গা বা জ্ঞান অর্জনের জায়গা বা রিসার্চের জায়গা, এই ফিল্ড গুলোতেও কিন্তু তারা কোনো না কোনো ভাবে আমাদেরকে খাওয়াচ্ছে, এবং আমরা সেটা আমাদের অবচেতন মনে খাচ্ছি। এইটা আমার কাছে সবচেয়ে বেশি হুমকি মনে হয়, যে এখান থেকে আসলে কিভাবে বের হওয়া যায়। আমি লোচন হয়তো বা বুঝতে পারছি, আমার মতো অনেকে বুঝতে পারছে না, আমার অনেক বন্ধুরা বুঝতেছে না, তারা ফেসবুকে একটা লাইন দেখে তারা বিশ্বাস করে যে হ্যাঁ ফেসবুক ইজ দ্য লাস্ট অপশন, ফেসবুক ইজ অলওয়েজ রাইট। এরকম তো না, একজনে একটা কিছু লিখে দিল আমি সেটা ট্রাস্ট করে নিলাম। ব্যাপারটা তো এরকমই হয়ে যাচ্ছে, যে কোনো একদিন হচ্ছে গিয়ে বললো আচ্ছা রবীন্দ্রনাথ বলেছে যে বাংলাদেশের মতো জায়গায় হচ্ছে কেন হচ্ছে বিশ্ববিদ্যালয় লাগবে। কেউ কি আমাকে কোনো রেফারেন্স বুক দেখাতে পারবেন বা ওই সময়কার কোনো নিউজ পেপার কাটিং দেখাতে পারবেন যে রবীন্দ্রনাথ অবশ্যই এই কথাটি উনি বলেছেন, এরকম কোনো প্রমাণ আছে? আমি এখন পর্যন্ত দেখিনি, আমাকে কেউ দেখাইতে পারে নাই। তাহলে রবীন্দ্রনাথকে নিয়ে যদি আপনারা হচ্ছে রাজনীতি করতে চান, এবং আপনারা রবীন্দ্রনাথ এবং নজরুলকে হচ্ছে গিয়ে এনে সেখানে এক ধরনের কনফ্লিক্ট তৈরি করেন, মানে এই পর্যায়ে আসলে চলে গেছে যে তারা আসলে এইভাবে আমাদেরকে গিলাচ্ছে, যে কিভাবে তাদের যে একটা মিশন আছে, এজেন্ডা আছে, মানে মানুষকে উস্কে দেওয়ার যে ব্যাপারটা, যে একটা মানুষ তার নিজের দৈনন্দিন জীবনে খেয়ে পরে এক ধরনের শৃঙ্খলার মধ্যে ছিল। দুর্নীতি গত 15 বছর ছিল, এটা নিয়ে কোনো কথা নাই, দুর্নীতি বাংলাদেশে সবসময় ছিল, কখনোই ছিল না এটা বলা যাবে না, সকল সরকার এসে একই কাজ করেছে, ইভেন তত্ত্বাবধায়ক সরকার এসেও করছে। কিন্তু মেইন পয়েন্টটা হচ্ছে যার কাজ সে দুর্নীতি করছে, কিন্তু আমি তো আমার নিরাপত্তা নিয়ে বাসা থেকে বের হতে পারছি, আমি কলেজে গেছি, ইউনিভার্সিটিতে গেছি, যার যার কাজে শেষে গেছে, সবাই সবার কাজগুলো করতে পারছে, একটা ছোট্ট ব্যবসায়ী সেও ব্যবসা করে হচ্ছে খেতে পারছে। এখন তো সেটার উপায় নাই। এখন তো একদম আপনি মানুষকে বাধ্য করছেন আমি যেন চুরি করতে যাই, আমি যেন হচ্ছে গিয়ে ডাকাতি করি, আমি একজনের গলায় ছুরি দিয়ে হচ্ছে তার সবকিছু নিয়ে চলে যাচ্ছি, কেন? আমাকে তো খেতে হবে, কারণ মানুষ বলে না ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, যখন ক্ষুধা লাগে তখন মানুষের সেন্স কাজ করে না যে আমি আসলে ভালো করছি নাকি খারাপ করছি, তো আপনি তো জোর করে আমাকে দিয়ে খারাপটা করাচ্ছেন।
তো এই খারাপ করে আপনি আবার চাচ্ছেন বাংলাদেশে হবে খিলাফত প্রতিষ্ঠা, মানে বাংলাদেশে হচ্ছে মদিনা সনদ আসবে, বাংলাদেশে সবাই ভালো হয়ে যাবে, বাংলাদেশের সব সরকার খারাপ ছিল, এখন শুধু জামাত আসলে হচ্ছে ইসলাম কায়েম করে হচ্ছে ইসলামকে জাগিয়ে দিয়ে আমাদেরকে উদ্ধার করবে। তা আপনি বলুন, গত 4 মাসে কি নমুনা ছিল উদ্ধার হওয়ার? এভাবে কি উদ্ধার হওয়া যায়? আচ্ছা, লোচনা ভাই, এবার একটু আপনার কাছে যাই। মানে ফাতেমা জোহরা, আপনাকে ধন্যবাদ। আসলে পুরো বিষয়টা আপনি যেভাবে প্রকাশ করলেন সেটা আসলে আমার মনে হয় যে সারা বাংলাদেশের মানুষই এমন ভাবেই ভাবছে। আমাদের একজন দর্শক কমেন্ট করছেন যে বাংলাদেশের মানুষ আজ যা ভোগ করছে তা তারা ডিজার্ভ করে। আমি মনে করি না আসলে বাংলাদেশের মানুষ তা ডিজার্ভ করে। আমি মনে করি যে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে, এবং আমরা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, অনলাইনে এখনো এই আন্দোলন সংগ্রামের সাথে জড়িত আছি, আমরা নিজেরাও পরিবর্তনটা লক্ষ্য করছি যে 5ই আগস্টের পর, মানে আমরা যারা সক্রিয় ছিলাম তখন থেকে এবং এখনো যখন যারা আছি, আমরা যে সাপোর্টটা সাধারণ মানুষের কাছ থেকে পাচ্ছি এখন, সেটা আসলে প্রমাণ করে যে আমরা মানে অন্তত জনমতের দিক থেকে আমরা ভালোর দিকে যাচ্ছি। ঠিক আছে, আমি সবসময় পজিটিভ থাকতে পছন্দ করি। তো এখন আপনি একটু বলেন যে আমাদের মানে অনলাইন অ্যাক্টিভিস্টরা, ঠিক আছে, আমরা যে কাজগুলো করছি, আমাদের আসলে এখানে মানে বর্তমান যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে দল সরকার সবকিছুই মানে মানে প্রশ্নাতীত, যারা যে কোনো ভূমিকা রাখতে পারে, যারা পরিবর্তন করতে পারে, আমি মনে করি যে এটা সাধারণ মানুষ করতে পারে। যেটা আমি, আপনি, আপনারা সবাই আসলে এটাকে, এই পরিবর্তনের দিকে যেতে হবে। এখন পাকিস্তান প্রসঙ্গে আমরা সবসময় ক্রিকেটে দেখেছি যে কেউ কেউ মানে কিছু কিছু পাকিস্তান সাপোর্টার ছিল, সে ছিল, কিন্তু পাকিস্তান কখনোই অর্থনীতিতে এমন কোন রোল মডেল না যে পাকিস্তানকে আমাদের ফলো করতে হবে। পাকিস্তানের অর্থনীতি আমাদের অর্থনীতি ছিল 2-3 গুণ বেশি পাকিস্তানের চেয়ে বড়, এরকম একটা জায়গায় আমরা গিয়েছিলাম। এখন এই যে আমি আসলে প্রশ্নটা আসলে টেক ব্যাক বাংলাদেশ প্রসঙ্গে, কারণ হচ্ছে এটা একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হিসেবে করা হয়েছিল, এস্টাবলিশ করা হয়েছিল, এবং এমন ভাবে যে বাংলাদেশকে ওরা ফেরত নিচ্ছে। এখন আমরা দেখলাম যে পাকিস্তান আসলে বাংলাদেশকে ফেরত নিচ্ছে, মানে এরকম একটা সংযোগ দেখলাম। গতকালকে দেখলাম 4 জন লোক, ওরা হচ্ছে যে পাকিস্তানে গেল, গিয়ে ওদেরকে ভিসা দেয়নি, ভিসা ফ্রি হওয়ার কথা সেখানে ভিসা দেয়নি, ওদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে। মানে একদিক থেকে আমার খারাপ লাগলো যে একটা দেশের এরকম অপমান হচ্ছে, যে আমরা মানে বাংলাদেশে যেখানে আমাদের একটা মর্যাদার জায়গা ছিল এরকম। একটা ছোট্ট স্টোরি বলি, আপনি যেহেতু ক্যানাডাতে, আমি ক্যানাডার কথা বলি। গতকালকে আমার এক ফ্রেন্ডের সাথে মিটিং ছিল, ক্লায়েন্ট প্লাস ফ্রেন্ড। তো ওর একটা ফ্যাক্টরি আছে, ওখানে বললো যে নতুন 8 জন বাংলাদেশি এখানে জয়েন করেছে। তো মানে ক্যানাডা এসেছে, রিসেন্টলি এসেছে। তো আমি বললাম যে আচ্ছা, ভালো। সে বললো যে একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো যে তার নাকি 3টা রেস্টুরেন্ট আছে, প্রায় 300 কর্মচারী বাংলাদেশে। তারপর আমি জিজ্ঞেস করলাম তাকে, সে জিজ্ঞেস করলো আর কি যে কেন তুমি এখানে আসছো কেন? বললো যে দেশের নিরাপত্তা। এখন এই যে একটা ফেইল স্টেট মডেল তৈরি হচ্ছে, মানুষ পালাচ্ছে যাদের আর্থিকভাবে সম্বলিত ছিল, এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? মানে আমরা কিভাবে হেল্প করতে পারি? এই প্রসঙ্গটা আপনি একটু উত্তর দিবেন। মামুন, এটা তো একটু কঠিন প্রশ্ন, আমি জানি। না, কঠিন প্রশ্ন না, এটা খুবই সহজ প্রশ্ন এবং সহজ উত্তর। এটার উত্তর এক বাক্যে দেওয়া যাবে। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে নির্বাচিত সরকারের হাতে এবং মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের হাতে দেশের ক্ষমতা যখন হস্তান্তরিত হবে, দেশের সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। জামাত হিজবুতের হাতে ক্ষমতা হস্তান্তর করে, সেটা নির্বাচিত যদি হয়, দেশকে আগের জায়গায় নেওয়া যাবে না। এটা একদম প্লেন অ্যান্ড সিম্পল। যে বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সে বাংলাদেশের ভালোর জন্য কোনোদিন কাজ করবে না। আপনাকে যে ভালোই বাসে না, আপনার জন্মকেই যে স্বীকৃতি দেয় না, সে আপনার জন্য কেন কাজ করবে? সে তো আপনাকে সবসময় ধ্বংসের জন্যই কাজ করবে। জামাত 1971 কেন, তার আগের থেকে বাংলাদেশ চায় না, অনাদিকাল ধরেই তারা চায় না। তো জামাতের কাছে আমরা আশা করতেছি জামাত আমাকে এই দিবে, সেই দিবে, নিরাপত্তা দিবে, নারীর ক্ষমতায়ন দিবে, ব্যবসা করতে দিবে। নো, নেভার, কখনো হবে না এটা। জামাত এগুলো দিবে না। জামাত পাকিস্তানের ছিল, পাকিস্তানের থাকবে, পাকিস্তান হিসেবেই জামাত মৃত্যুবরণ করবে। যে দেশের বা একটা সংগঠনের নাম আপনি দেখেন, জামায়াত ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জামায়াত ইসলামী না, কিন্তু জামায়াতটা আগে, জামাতটা আগে। আপনাকে এটা মানে জামাত ইসলামের বাংলাদেশ শাখা, আপনাকে এটা খেয়াল করতে হবে মামুন। এবং গোলাম আজমের কিন্তু সাক্ষাৎকারও সরাসরি বলছে যে আমাদের হেডকোয়ার্টার হচ্ছে আপনার পিন্ডিতে।
হ্যাঁ মামুন, এটা খেয়াল করতে হবে। এটা যদি আপনার, আমার বয়স 40+ হয়েছে, আপনার হয়েছে, এটা যদি খেয়াল না করেন এবং তারপরে যদি বলেন জামাত আমাকে শান্তি এনে দিবে, সুশৃঙ্খলা এনে দিবে, জামাত আমাকে অর্থনীতি করে দেবে, হিজবুত আমাকে নিরাপত্তা দিবে, এটা আমাদের ভুল। আমাদেরকে, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, সিপিবি হোক, যে কোনো দল হোক, যারা ধর্ম নিয়ে রাজনীতি করতেছে তাদের বাইরে যে কোনো দল হোক, তাদেরকে অবশ্যই নির্বাচনের জন্য প্রেসার ক্রিয়েট করতে হবে। নির্বাচিত সরকার আসবে, জনপ্রতিনিধি আসবে, তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, তখন এসব জিনিস অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আচ্ছা বাদন ভাই, একটু কুইকলি আপনার কাছে যে সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে আমরা তো হুম রিভিউ শুনলাম 31 ডিসেম্বর পর্যন্ত। 31 ডিসেম্বরে একটা মহা বিপ্লব হওয়ার কথা ছিল, মানে দ্বিতীয় হুম বিপ্লবের প্রক্লামেশন, একটা নাটক মঞ্চস্থ করার চেষ্টা হচ্ছিল। আম, আমার কাছে যেটা মনে হয়, আমি আমার ভাবনা বলি, তারপরে আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো। আমার কাছে যেটা মনে হয়, ওরা আসলে বুঝতে পেরেছে যে এটা আসলে ভিত্তিহীন একটা ব্যাপার তৈরি হবে, এক দেশ দুইবার স্বাধীন হয় না। তারপরে হচ্ছে যে আপনার মানে কি জানি বলে যে আহ, বাচ্চা জন্মের পরে বেশ কিছু ফানি কিছু পোস্ট আমি দেখেছি, যে বাচ্চা আরিফ জেবতি বলছিলেন যে রোগী আসিবার আগে ডাক্তার মারা গেল সিচুয়েশন। তারপরে মানে এরকম ওরা রিয়েলাইজ করতে পেরেছে কোনো না কোনো ভাবে, যেটা দিয়ে আসলে পার পাওয়া যাবে না। মানে প্রোক্লামেশন অফ বিপ্লব বা লাইক মুভমেন্ট, ওরা যাই বলুক না কেন সেটাকে, যেই যেই ত্রাস সৃষ্টি করেছে, যেটা মানুষ অলরেডি দেখেছে, টাকা দিয়ে সিঙ্গারা খাইয়ে মোজো খাইয়ে আসলে সেই সেই বিপ্লবকে আর এস্টাবলিশ করা যাবে না। এই আর সাম্প্রতিক বদনাম আর বদনাম হয় খেলে আমাদের শাহবাগী দিতে আমরা বিরিয়ানি খেয়েছি। হ্যাঁ বদনাম অবশ্যই। আচ্ছা আচ্ছা, হাসাহাসি করি আর যাই করি আমরা, কিন্তু ওদের প্রচেষ্টাটা মানে দেখা যাচ্ছে, এবং একই সাথে দেখা যাচ্ছে যে ওদের অসহায়ত্বটাও, যে ওরা আসলে পারছে না। ঠিক আছে, আমি আমি মনে করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জয়লাভ করছি দিনের পর দিন। এখন এই নাটকগুলো নিয়ে একটু বলেন তো, যে এরা এই নাটকগুলোর প্রচেষ্টা, এই যে নাটকগুলো মানে করছে, কেন করছে? মানে একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে ওরা। সচিবালয়ে আগুন, মানে একটা মানে এক্সপ্লানেশনের তো একটা মাত্রা থাকে, তাই না? হুম আপনি দুই জায়গায়, একই জায়গায় নাকি তার কাটা কিভাবে জোড়া লাগিয়ে গেল একই সাথে, মানে আমরা সেই 1970-তে বাস করি। ঠিক আছে, এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা নাটক তৈরি করলো, মানে এগুলো না, কেন? তারা আসলে ভাই, আমি একটু অ্যাড করতে চাচ্ছি ভাইয়া, তারা আসলে ওই যে আমাদের পলক স্যার লাইট ভাষণ হয়ে আসছেন। পলক স্যার বলছিলেন যে পানি পড়ে নষ্ট হয়ে গিয়েছে, ইন্টারনেট সারা বাংলাদেশে বন্ধ হয়ে গিয়েছে। এখন তাদের হচ্ছে দুই পাশে আগুন লাগছে, হচ্ছে ওনাদের দুই পাশের তারই হচ্ছে দুর্বল ছিল। আচ্ছা বাদন ভাই, হুম এবার একটু আপনি আপনি একটু শেয়ার করেন যে পর্যবেক্ষণটা আপনার এই আচ্ছা, সাম্প্রতিক। 5 তারিখের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি তো এক না। আপনি যদি 5 তারিখ 5ই আগস্টের কথা বলেন আর 31শে ডিসেম্বরের কথা বলেন, দুইটা তো এক এক পরিস্থিতিতে নেই বাংলাদেশ, তাই না? 5ই আগস্টে যেই জিনিসটা হয়েছিল, মানুষকে ভুল বুঝিয়ে বা মানুষকে বিভ্রান্ত করে জামাত শিবিরের যে প্ল্যান বা মেটিকুলাস প্ল্যান অনুযায়ী যেই আন্দোলনটা আসলে হয়েছিল, সেখানে সম্পৃক্ততা ছিল, সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল। কিন্তু 31শে ডিসেম্বরের ভেতরে তো এই পরিকল্পনাটা তো প্রকাশিত, এবং তারা নিজেরাই গর্ব করে বলতেছে যে আমরা পুলিশ করেছি, পুলিশ না মারলে আন্দোলন সফল হতো না। তারাই বলতেছে যে আমরা এই মেটিকুলাস প্ল্যান করে এতগুলো মানুষ মেরেছি, এতগুলো মানুষ না মারলে তো আসলে আমরা ক্ষমতা দখল করতে পারতাম না। ইভেন আপনি যদি আহ, সাদিক কায়ুমের লেখা সম্ভবত, অথবা ফরহাদের লেখা, যেটা হচ্ছে মানে ঢাকা ইউনিভার্সিটি শিবিরের যিনি সভাপতি অথবা সেক্রেটারি, কারোর একজন লেখা, আমার নামটা মনে পড়তেছে না, কিন্তু পত্রিকায় ছাপা হয়েছে তার লেখাটা। সেই লেখায় সে বলছে যে আমরা যেদিন 9 দফা দিলাম, সেদিন আমরা 9 দফাটা এইভাবে আমরা সাজিয়েছি যেন এই 9 দফা কোনোভাবে কেউ যদি চায়ও, অর্থাৎ আওয়ামী লীগ যদি চায় বা সরকারের যেই থাকুক না কেন, সেই যদি চায়, এই 9 দফা যেন তারা মানে মেনে নিতে না পারে, অর্থাৎ মেনে যেন না নেওয়া যায়, সেই একটা দাবি তারা দিছে। এবং তারা বলতেছে যে সরকার পতনে যেহেতু আমরা যাব, আগের থেকে তো এই প্ল্যান, তো সেই সময় আমরা প্ল্যান করছি যে কোন কোন মোড়ে কে কে থাকবো এবং গণভবন কে কে দখল করবো, এই ধরনের একটা আলাপও আমরা আমরা দেখেছি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে 31শে ডিসেম্বর যেই প্ল্যানটা তারা করেছিল, সেই প্ল্যানটার পেছনে একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা আমি আম, আজকে প্রকাশ্যে বলতেছি, আমি শুনেছি অন্য কোনো একটা মাধ্যম থেকে, যারা এই বিষয়টার সাথে সম্পৃক্ত ছিল, সেই বিষয়টা একটু নিয়ে আমি বলতেছি। এর এর একটা ইতিহাসও আছে। ইতিহাসটা হচ্ছে যে আপনার যদি আপনি সংবিধানের দিকে দেখেন, তো আমাদের সংবিধানে কিন্তু লেখা আছে যে যারা এইভাবে ক্ষমতা দখল করবে
তাদের কিন্তু ফাঁসির রায় হবে বা তারা ফাঁসিতে ঝুলবে। ফাঁসি সরাসরি উল্লেখ নেই, উল্লেখ আছে যে সর্বোচ্চ শাস্তি যেটা থাকবে বিদ্যমান যে আইনি ব্যবস্থা, সেই আইনি ব্যবস্থায় সর্বোচ্চ শাস্তিতে তারা আহ, তাদের তাদের বিরুদ্ধে সর্বোচ্চ হ্যাঁ, শাস্তি দেয়া হবে বা তারা সর্বোচ্চ শাস্তি পাবে। এখন বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে ফাঁসি। এখন তো তার মানে যারা এই যে ক্ষমতা দখল করছে তারা আসলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তারা পাচ্ছে, অর্থাৎ ফাঁসি তাদের নিশ্চিত। হ্যাঁ, এটা যদি তারা এখন সংবিধান সংশোধনও করে, বাতিলও করে, সেটা তাদের নিশ্চিত। যেটা তারা 5 তারিখে করতে পারতো, তাদের আসলে ট্রেন মিস হয়ে গেছে। 5 তারিখে তারা বলতে পারতো যে না, আমরা বিপ্লবী সরকার গঠন করলাম এবং এই সংবিধান কে আমরা বাতিল ঘোষণা করলাম, করে আমরা নিজেদের মতন করে একটা সরকার গঠন করে আমরা নতুন করে একটা প্রোক্লামেশন দিয়ে আমরা এই জায়গায় যেতে পারি। কারণ 5 তারিখে তো তাদের এই এই বুদ্ধি ছিল না। হ্যাঁ, 5 তারিখে তারা এই মেটিকুলাস প্ল্যান থেকে এটা মিস হয়ে গেছে। এখন 5 তারিখের পরে এসে তারা যখন বিভিন্ন মানুষজন তাদেরকে বলতেছে যে ভাই তোমরা তো ফাঁসির আসামি, হ্যাঁ, তখন তাদের পেটের ভিতর ধড়ফড় শুরু হয়েছে যে জানে তো বাঁচতে হবে। আর জানে বাঁচার জন্য কি করতে হবে? হ্যাঁ, মুজিববাদী সংবিধানের হচ্ছে কবর রচনা করা হবে। আরে মুজিববাদী সংবিধান কবর কি মানে মুখের কথা নাকি? মুজিববাদী সংবিধান তৈরি হয়েছে তো যে হচ্ছে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছিল তারা, তাদের মাধ্যমে। হ্যাঁ, এরকম আহ, হঠাৎ করে এসে জঙ্গি হামলা করে এসে দেশ দখল করে ফেলছে, বিষয়টা তো এমন না। যে 1970 সালের নির্বাচনে যারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছিল তারা হচ্ছে এই মুজিববাদী সংবিধান গঠন করছেন। হ্যাঁ, অর্থাৎ তাদের সরাসরি প্রত্যক্ষ মানে প্রত্যক্ষভাবে বলা ছিল। আপনি যদি 1971 সালের 10ই এপ্রিল যেই ঘোষণাপত্র আপনি দেখেন মুজিবনগর সরকারের, সেখানে আপনার পরিষ্কারভাবে বলা আছে যে সেখানে কি কি কোন বিষয়গুলিকে হচ্ছে সাথে নিয়ে বাংলাদেশের সরকার গঠিত হবে এবং সেটার মূল মূল নীতিগুলো কি হবে। হ্যাঁ, পরিষ্কারভাবে লেখা আছে। তো সেইটাকে মাথায় নিয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধ করছে। আর এরা তো প্রথমে শুরু করছে যে বঙ্গবন্ধুর ভাষণের কপি করে জাগরণের গানকে সাথে নিয়ে, অর্থাৎ তারা জানে যে তারা আসলে বাংলাদেশের সবচেয়ে বড় গোষ্ঠী না। বাংলাদেশের সবচেয়ে বড় গোষ্ঠীটা হচ্ছে মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে, বঙ্গবন্ধুকে যারা ধারণ করে। কারণ তাদেরকে সাথে না নিলে তারা আসলে এই আন্দোলনকে সফল করতে পারবে না। তো তারা এক ধরনের প্রতারণার ভিতর দিয়ে গেছে। এখন যেদিন আন্দোলন সফল হয়েছে তার পরের দিন থেকে বঙ্গবন্ধুর, সেদিন থেকেই, পরের দিন কেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হচ্ছে, বঙ্গবন্ধুকে অবমাননা করা হচ্ছে, এই সংবিধানের লাথি মেরে ফেলাই দিব, সংবিধানকে এই করে ফেলবো সেই করে ফেলবো। আসলে মূল বিষয়টা হচ্ছে তাদের ভেতরকার ভয়। হ্যাঁ, এখন 31 তারিখে কেন তারা এই প্ল্যানটা করলো তার কারণের পেছনে আমি যদি জানি বা বুঝি, সেটা হচ্ছে যে তারা যেই কাজটা প্রশাসনে করতেছিল সেইটা হচ্ছে যে তাদের কথা কোনো আমলারা শুনছে না। হ্যাঁ, এবং তাদের এই জায়গাটা থেকে যেই রাগটা বা ক্ষোভটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারকে গত 15 বছর বা 16 বছর টিকায় রাখছিল আমলারা। এটা হচ্ছে তাদের ভাষ্য। কারণ হচ্ছে আমলারা যদি না চায়, আমলারা তো আসলে সারা বাংলাদেশের প্রশাসনটা নিয়ন্ত্রণ করেন। হ্যাঁ, তো আমলারা যদি না চান তাহলে আসলে এই আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় টিকে থাকা সম্ভব ছিল না। আপনারা যদি 1996 সালের কথা ভাবেন, যখন বিএনপি একটা মানে ফার্স্ট একটা নির্বাচন করলো, সেই নির্বাচনের পরে মখা আলমগীর এসে ঘোষণা দিলেন যে এই এই যে সরকারটা একটা নির্বাচন করেছে, এই সরকারের মধ্য দিয়ে সেই নির্বাচনটা একটা অবৈধ সরকার নিয়ে এসে দাঁড়িয়েছে। আমলারা বা আমরা যারা প্রশাসনে আছি আমরা এদেরকে সহযোগিতা করব না। তারপরে কিন্তু সেই সরকার পড়ে গেল। হুম। তো এরা তখন এদের উপরে এক ধরনের চাপ প্রয়োগ করা শুরু করলো, অর্থাৎ 31শে ডিসেম্বরের আগের 15 দিনের কথা আমি বলতেছি। এবং এই চাপ প্রয়োগের কি বিষয়টা, সেটা হচ্ছে যে কৃত্য পেশা বলে একটা জিনিস আছে। সেই কৃত্য পেশার জিনিসটা হচ্ছে যে আপনি যেই পেশা থেকে আসছেন সেই পেশার সেই ল্যাডারে আপনি উপরে উঠবেন। অর্থাৎ আপনি যদি কৃষি ক্যাডারে থাকেন, কৃষি ক্যাডারে আপনি হচ্ছে সচিব পর্যায়ে যাবেন। আপনি যদি শিক্ষা ক্যাডারে থাকেন, শিক্ষা ক্যাডারে আপনি সচিব পর্যায়ে যাবেন। এখন একমাত্র ব্যতিক্রম হচ্ছে অ্যাডমিন ক্যাডার। অ্যাডমিন ক্যাডারে এটা হচ্ছে একটা রায় ছিল, আপনার হাইকোর্টের একটা রায় ছিল, যে এই রায়ের মাধ্যমে যে আসলে 25% অন্যান্য ক্যাডার থেকে আসবে। এখন অ্যাডমিন ক্যাডারের কথা হচ্ছে যে আমরা তো অন্য ক্যাডারের মাথায় গিয়ে বসতেছি না, আমরা তো ট্যাক্সের মাথায় গিয়ে বসতেছি না, ট্যাক্সের টাকা পয়সা বেশি, আমরা তো ফরেন ক্যাডারের মাথায় গিয়ে বসতেছি না। তাহলে অন্য ক্যাডার থেকে এসে কেন, হাসমুরগি ক্যাডার থেকে এসে কেন আমাদের মাথার উপরে বসবে? হ্যাঁ, এটা 25% একটা রায় ছিল, হাইকোর্টের রায় ছিল। হ্যাঁ, তো এরা এখন অ্যাডমিন ক্যাডারকে যেহেতু তারা সরাসরি বাধ্য করতে পারতেছে না, তারা বলতেছে যে এটা 25% থেকে 50% করে দেওয়া হবে। হ্যাঁ, তো এখন অ্যাডমিন ক্যাডারে যারা আছেন তাদের বক্তব্য হচ্ছে যে আমরা 300 জন এই ব্যাচে আছি, এই 300 জনের ভিতরে 150 জনের
আমাদের হচ্ছে হবে, আমাদের প্রমোশন হবে এবং বাদ বাকি 150 জন আমরা বাদ যাব। তা কেন? আমরা তো চাকরি যখন নিয়েছি তখন তো আমরা এটা জেনে আসি নাই। হ্যাঁ, তো এইটা নিয়ে এক ধরনের দ্বন্দ্ব, এক ধরনের আহ মন কষাকষি এবং এক ধরনের নেগোসিয়েশন চলছিল। নির্বাচনকে কেন্দ্র করেও এক ধরনের নেগোসিয়েশন চলছিল। আমি ওইটা স্পেসিফিকলি বললাম না, ওইটা বাদ দিলাম। তো যাই হোক, তো সেখান থেকে তাদেরকে যেহেতু বশ্যতা স্বীকার করানো যাচ্ছে না, হ্যাঁ, সেহেতু তারা ওই পরিকল্পনাটা করলো, যেই পরিকল্পনার মধ্য দিয়ে যে আচ্ছা, আমরা যদি সংবিধানকে বাতিল করি বা নতুন একটা প্রোক্লেমেশন নিয়ে আসি যেটার মধ্য দিয়ে সংবিধানকে সরাই দেওয়া যাবে, তো সেই বাতিল করার মধ্য দিয়ে যেটা হবে যে রাষ্ট্রপতি যেহেতু পথের কাঁটা হিসেবে আছে, বিএনপির কারণে এদেরকে সরানো যাচ্ছে না, আহ, এখানে আরো অনেক স্টেক হোল্ডার আছে যাদেরকে আসলে সরানো সম্ভব হচ্ছে না যে এই এই ধরনের কিছু বাধার কারণে, সাংবিধানিক বাধার কারণে। তো সেহেতু তারা এই প্রোক্লামেশনের মধ্য দিয়ে যেই বিদ্যমান ব্যবস্থা আছে, যে কাঠামোটা আছে, সেই কাঠামোটাকে ধ্বংস করে দিতে চাচ্ছিল। যে অর্থাৎ পাকিস্তানের দিকে আপনি যদি তাকান, পাকিস্তানে কিন্তু আসলে সিভিল যে অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের আসলে বস্তুত কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, তো সেই প্ল্যান অনুযায়ী, সেই পরিকল্পনা অনুযায়ী তারা 31 তারিখে এটা করতে চেয়েছিল। এখানে একমাত্র আসলে বাধা, একমাত্র বলবো না, এখানে এক ধরনের নিজেদের স্বার্থের কারণেই তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে, বিএনপির সাথে ওরা এই নেগোসিয়েশনটা করে পারে নাই। এক, দুই নম্বর হচ্ছে যে তারা বুঝতে পেরেছে যদি তারা এই জায়গাটায় যায় তাহলে আবার একটা জনতার মঞ্চ আসতে পারে। 4 তারিখে কিন্তু হচ্ছে আমাদের একটা ঘোষণা ছিল যে 4 তারিখে, অর্থাৎ আগামীকালকে, যেটা হচ্ছে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন, তারা হচ্ছে একটা আহ সমাবেশের ডাক দিয়েছিল। অর্থাৎ আপনার যারা আমলা আছে, যারা সচিব বিভিন্ন পর্যায়ে আছেন, তারা হচ্ছে এসে একটা সমাবেশ করবেন এবং তারা ভয় পাচ্ছিল ওটাকে নিয়ে। এবং এর মধ্য দিয়ে তারা যেটা করলো যে সচিবালয়ে যেদিন আগুন লাগলো একই সাথে কিন্তু সচিব নিবাসে আগুন লাগানো হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন, হয়তো এটা নিউজে কিন্তু খুব বেশি ফোকাসে আসে নাই। হ্যাঁ, তো সচিব নিবাসে আগুন লাগানো হয়েছে মূলত সচিবদেরকে ভয় দেখানোর জন্য। এবং সচিবদেরকে বলা হয়েছে যে তোমরা যদি নেগোসিয়েশনে না আসো তাহলে তোমাদের সবাইকেই আসলে এই পরিণতির ভিতর দিয়ে যেতে হবে। কি পরিণতি সেটা পরিষ্কার করে বলে নাই। তো যাই হোক, এখন এই 31 তারিখের মহড়াটা ছিল তো মূলত এই কারণে, এবং তারা 31 তারিখে যেটা করতে চেয়েছে যে সেই 5ই আগস্টের মতন জনসমাবেশ করতে চেয়েছে। হ্যাঁ, কিন্তু আসলে তারা পরিপূর্ণ ব্যর্থ হয়েছে। কারণ হচ্ছে শুধু জামাত শিবিরের কর্মী দিয়ে কি আর মাঠ ভরা যায়? জামাত শিবিরের কর্মী আর কয়জন? যে আপনি যে ভোটের হিসাব করেন বাংলাদেশের ইতিহাসে, বিএনপির সাথে নিয়েও তারা 18টার বেশি ভোট পায়, 18টা সিট পায় নাই, 18টার বেশি সিট পায় নাই। হ্যাঁ, তো এদেরকে দিয়ে তার মাঠ ভরানো যায় না। হ্যাঁ, এখন মানুষজন যারা 5ই আগস্টে ছিল তারা 31শে ডিসেম্বর এসে তো আপনার পাশে দাঁড়াবে না। তো তারা এসে যে আপনার পাশে দাঁড়াবে না, সেই পরিণতিটাও যেমন পরিষ্কার। আবার এইখান থেকে কোন একটা ধরনের ঘোষণা আসলেও সেটা যে খুব হঠকারী ঘোষণা হবে, সেই কারণে সরকারের এখানে তো কিন্তু দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে ছাত্র সমন্বয়ক আর একটা হচ্ছে ইউনুস এন্ড ফ্রেন্ডস। হ্যাঁ, তো এই পক্ষটা হচ্ছে ওই পক্ষটাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছে, বলেছে আমরা সরকার থেকেই ঘোষণা দিব, তোমরা শান্ত হও। হ্যাঁ, জীবনের ভয় তো আমাদেরও আছে, আমরা তো সরকার এসে বসেছি, আমরা তো এখানে স্টেক হোল্ডার, আমাদেরও মাথায় ফাঁসির দড়ি ঝুলতেছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে মানে আমি পুরোপুরি সব ঘটনা বললাম না, সব ঘটনা আচ্ছা, বলা সম্ভব না। হ্যাঁ, না, কিন্তু এটা হচ্ছে মূল পরিকল্পনা এবং গ্রাউন্ড ওয়ার্ক যেখান থেকে তারা আসলে এই কাজটা করতে এসেছিল। এবং তারা কাইন্ড অফ সফল। তারা ওই দিন আহ, যদিও তারা প্রোক্লামেশন দেয় নাই, কিন্তু কাইন্ড অফ সফল বলতে এটা যে যেই ভয়টা তারা পাচ্ছিল, যে ভয়টা তারা আমাদের অ্যাডমিন ক্যাডারের মানুষদেরকে দেখাইতে চাইছিল, তারা সেই ভয়টা দেখাইতে পারছে এবং সেই ভয়ের কারণেই ওইখানকার যে ভেতরকার যে অস্থিরতাটা ছিল সেই অস্থিরতাটা নাই হয়ে গেছে। একটা হ্যাঁ, অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের তো এই মানে অধিকার থাকারই কথা না যে আপনার কার একটা থাকারই কথা না। রাষ্ট্র হ্যাঁ, কাঠামোর পরিবর্তন করে ফেলবেন আপনি। আচ্ছা, লোচনা আপু, আপনার কাছে একজন একটা প্রশ্ন করছে, এটা আসলে আরেকজনও একই প্রশ্নটা আসছে, আমি এই জন্য আপনার কাছে একটু ফেরত যাই। আমরা আলোচনার একেবারে শেষের দিকে চলে আসছি, আমরা এখনই শেষ করবো। তো আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই যে মৌলবাদ থেকে দেশকে মুক্ত বুদ্ধির চর্চা ও প্রগতিশীল সমাজ নির্মাণে কিভাবে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা যায়। আমরা যারা মানে অনেক দিন ধরে আন্দোলন করছি, সংগ্রামের সাথে যুক্ত আছি, আমাদের তো অভিজ্ঞতা আছে। হ্যাঁ,
তো এখন উনি আরেকটা প্রশ্ন সেটার সাথে করেছে, সেটা হচ্ছে যে সাংস্কৃতিক অঙ্গনের বিকৃত অবস্থা থেকে দেশকে কিভাবে রক্ষা করা যায়। এই দুইটা প্রশ্ন একটু আপনি যদি দর্শকদের জন্য আপনার অভিজ্ঞতা থেকে উত্তর দেন। মামুন, এটা প্রকৃতপক্ষে একটা দীর্ঘমেয়াদী কাজ। এটার কিন্তু কোনো ছোট কোনো সলিউশন নাই যে শর্টকাট, যে এটা করলাম, এটা করলে এটা হয়ে যাবে, এ ধরনের কোনো সলিউশন নাই। ঘটনা যেটা আমার কাছে মনে হয় আর কি, যে টোটাল একটা সাংস্কৃতিক ট্রান্সফরমেশন ঘটেছে এবং সেটা ধর্মভিত্তিকই ঘটেছে। সেই জায়গা থেকে মানুষকে আবার নিয়ে আসা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সাথে সংশ্লিষ্ট করা, তাদেরকে সম্পৃক্ত করা, এটার জন্য কিন্তু দীর্ঘমেয়াদী কাজ করতে হবে এবং সেটা আমাদেরকে শুরু করতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো সেই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা যেরকম ব্লগ আমলে করেছি, যে মুক্তিযুদ্ধকে তুলে ধরা, মুক্তিযুদ্ধের প্রজন্ম কি করেছে না করেছে সেগুলো জানানো এবং মানুষকে তার ঐতিহ্য এবং শেকড়ের সাথে সম্পৃক্ত করা। ধর্ম দিয়ে কিন্তু মানুষ ইউনাইট হয় না, তাই না? এথনিসিটি দিয়ে মানুষ ইউনাইটেড হয়। এটা কিন্তু আমরা 52 থেকেই দেখে আসছি, যে 52-তে কিন্তু আমরা ভাষা দিয়ে একসাথে হয়েছে, আমরা কিন্তু ধর্ম দিয়ে একসাথে হইনি। ধর্ম দিয়ে একসাথে হলে কিন্তু আমরা পাকিস্তানের সাথেই থাকতাম, তাই না? আমাদের উম্মা ইজম ওখানে কাজ করতো, উম্মা ইজম কিন্তু কাজ করে নাই। তো আমাদের এই এথনিসিটি ভিত্তিক যে ইউনাইটেড হওয়ার জায়গাটা, এইটাতে আমাদেরকে এমফাসিস দিতে হবে। এবং শিল্প সংস্কৃতির যে ধরনের একটা অপচর্চা ঘটেছে, যে আশরাফ নিপুণ বা বলে মোস্তফা সরোয়ার ফারুকীদের হাত ধরে, এই জায়গাতে আমাদের নিজেদেরকে অধিগ্রহণ করতে হবে। আমাদের যারা আমরা বলি লিবারেল মুক্তবুদ্ধির চর্চা করে, তাদেরকে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার মতন কন্টেন্ট তৈরি করতে হবে, তাদেরকে কাছে টানতে হবে, দূরে ঠেলে দেওয়া যাবে না আর কি। আচ্ছা, আমি এবার হচ্ছে ফাতেমা জোহরা, একটু আপনার কাছে। আপনি তরুণদের মধ্যে একজন, এবং আমি দেখছি যেটা যে আপনি খুবই সক্রিয় আছেন এবং কথা বলছেন, সেটা আসলে সবচাইতে জরুরি এই মুহূর্তে। আপনার যারা সমবয়সী আছে, ওদের কাছে আপনার কি প্রত্যাশা? 1-2 মিনিটের মধ্যে একটু যদি বলেন। যে আমার প্রত্যাশা জায়গাটি হচ্ছে যে আমি একটা জিনিস হচ্ছে গিয়ে প্রথম দেখি হচ্ছে রিয়েক্ট করতে চাই না। মানে সেটা যাই হোক না কেন, আমাদের আসলে আহ, যেটা বেশি দরকার সেটি হচ্ছে যে আহ, কোনো একটা জিনিস আমার সামনে আসলো, স্ক্রল করতে করতে আমি দেখলাম এবং দেখে হচ্ছে গিয়ে আসলে আমার একটু ভাবা উচিত। হ্যাঁ, আমাদের আসলে ভাবনার জায়গাগুলো কমে যাচ্ছে দিন দিন। আমরা সবকিছু আসলে রেডিমেড পাচ্ছি, রেডিমেড খাচ্ছি, রেডিমেড চিন্তা করছি। মানে সবকিছুই কেমন যেন এক ধরনের ডিজিটালাইজেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটিতে হচ্ছে কি আমাদের একটু রয়ে সয়ে বসা উচিত। আমাদের, আমরা যারা এই এইজটা পার করছি, এই সময়টা পার করছি, যে আমাদের আসলে নিজের দাদার দাদার বাবা এদেরকে হচ্ছে গিয়ে সো কল্ড ওল্ড, এটা চলে না, এটা হবে না, এটা যা হইছে এটা ভালো না, বা এইটা আমাদের সাথে যাচ্ছে না, জাস্ট আমরা তো অনেক বেশি আপডেটেড, এই ধরনের মন মানসিকতা থেকে আমাদের বের হইতে হবে। আমাদের মধ্যে যেটি খুব বেশি দরকার সেটি হচ্ছে আহ যে আমরা বলতেছি যে আমরা জেনারেশন XYZ। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জেনারেশনই হচ্ছে পৃথিবীতে একটি রোড ম্যাপ বা হচ্ছে এক ধরনের ইম্পর্টেন্ট মার্ক রেখে যায়। সো কোনো জেনারেশনকে আসলে ফেলে দেওয়ার মতো না, সবাইকে নিয়ে চলার এক ধরনের মনোভাব, এবং কোনো কিছু দেখি সাথে সাথে রিয়েক্ট না করে সত্যিটা বের করা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং পলিটিক্যালি হচ্ছে একটা টাইমে এই জেনারেশন একেবারে এক ছিল না, তারা ফেসবুকে লিখতো আই হেট পলিটিক্স। সো আই হেট পলিটিক্স থেকে যখন আসলে রাজনৈতিকভাবে প্রত্যেকটা মানুষ এবং এই জেনারেশনের ম্যাক্সিমাম ছেলে মেয়েরা চাচ্ছে যে তারা হচ্ছে গিয়ে একটু অ্যাটেনশন নিতে চাচ্ছে, বা হচ্ছে তারা একটু এটা নিয়ে সিরিয়াসলি ভাবছে, তো আমি বলবো যে প্লিজ don't go for social media or others graffiti. Go for some library work and know what the actual meaning and history জানো। বেসিক হিস্ট্রি জানা খুব ইম্পর্টেন্ট। এইটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে আফটার অল তোমার পরের জেনারেশন ক্ষতিগ্রস্ত হবে। আমি এখন সাফার করছি বিকজ আমার আগের জেনারেশনে করা ভুলগুলো থেকে। এখন আমি যেটা করে যাব এটার জন্য আমার পরবর্তী জেনারেশন ভোগ করবে। তো আলটিমেটলি কি হলো, আমরা এক ধরনের একটা চক্রের মধ্যে আবদ্ধ হয়ে গেলাম। আমাদের কিন্তু কোনো পরিবর্তন আসলো না, আমাদের যে বেসিক নিডস এর জায়গা ওটা থেকে বের হতে পারি নাই। কজ
5ই আগস্টের পরে কিন্তু ব্রেন ড্রেন নিয়ে অনেক ধরনের আমি দেখেছি যে দেশের বাইরে যাবে না, দেশের বাইরে যারা আছে ওরা চলে আসবে, ওরা এসে বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যাবে, বাংলাদেশকে সবাই চিনবে, আমাদের দেশে হচ্ছে গিয়ে সবাই আসবে, আমাদের এখানে এলেন মার্কস আসবে, এই আসবে সেই আসবে, আমাদের বাংলাদেশ আগের অর্থনীতি থেকে বেটার করবে। কিন্তু আলটিমেটলি তো আমি দেখতে পাচ্ছি আমরা দিন দিন তলানিতে চলে যাচ্ছি, মানে আমাদেরকে আসলে ছেকেও কিছু পাওয়া যাবে না। আমরা একটা যে অবস্থানে ছিলাম সে অবস্থানে আমরা নেই এখন, আমাদের অবস্থান দিন দিন কমছে। যেহেতু কমছে তার মানে আমরা ভুল করছি। তাহলে আমাদের ভুলগুলো কি, এগুলো হচ্ছে আমাদের প্রথমত আইডেন্টিফাই করতে হবে, এবং ওই ভুল থেকে কিভাবে বের হতে পারি এবং এই দুষ্ট চক্র থেকে কিভাবে বের হতে পারি ওইটা নিয়ে আসলে কাজ করতে হবে। এবং এইটার জন্য এখন যারা আমরা এই জেনারেশনে আছি আমাদের একটু স্থির হওয়া উচিত। আমার মনে হয় যে এই স্থিরতা আসলে, এই স্থির হলে আমরা আসলে মানে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। আচ্ছা, আমি এবার একটু কুইকলি বাদন ভাই আপনার কাছে যাই, 1-2 মিনিটে শুনবো, তারপরে হচ্ছে যে আমরা আলোচনা শেষ করবো। যে আমি প্রশ্নটা আসলে স্ক্রিনে দিলাম, বাংলাদেশকে নিয়ে এই পুতুল খেলা আরো কতদিন চলতে পারে, এর শেষ কবে হতে পারে? আহ আমার হিসাবে আসলে মানে আমি ব্যক্তিগতভাবে তো অবজার্ভ করতেছি। আমি জুলাইয়ের 14 তারিখ থেকে আমি হচ্ছে অবজারভেশন গুলো পাবলিকলি বলা শুরু করি, এবং সেই যতগুলো অবজারভেশন আমি দিছি সবগুলাই ঠিক হয়েছে। এবং আমার মনে হয় যে আমাদের হাতে আর 1 বছর সময় আছে সর্বোচ্চ। হ্যাঁ, আগেও হতে পারে, পরেও হতে পারে। এর ভিতরে আমাদের অল্টারনেটিভ দুইটা আছে। এই দুইটা অল্টারনেটিভ কোনোটাই ভালো না। দুইটাই আসলে আমাদেরকে একটা সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। হ্যাঁ, যেটা আসলে আমার মনে হয় বাংলাদেশের ভবিষ্যৎকে অনিশ্চিত করতে পারে। সেই জায়গাটাই যেতে আমি চাই না, আমার মনে হয় না বাংলাদেশের কোনো মানুষ চাইবে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির, হিজবুত তাহরির বলে আসলে মানে কারোরই পিঠ বাঁচবে না। মূল ক্ষতিটা যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের। আমি কিন্তু কথা বলছি বা যেই ধরনের অ্যাক্টিভিজম করতেছি সেটা কিন্তু মূলত বাংলাদেশকে বাঁচানোর জন্য। হ্যাঁ, তো আমার ভেতরে খুব ভয় আছে। সেই ভয়টা হচ্ছে আগামী 12 মাসের ভেতরে আমরা যে কোনো দুইটা একটা যুদ্ধের দিকে আমরা যেতে পারি। হ্যাঁ, এটা আমি আজকে পরিষ্কার করে সবকিছু বললাম না, কিন্তু এই ভয়টা আমরা 5 তারিখের আগে থেকেই পাচ্ছি, এবং 5 তারিখের পরে তো আরো পতিত হয়েছে আমাদের মনের ভেতরে। তো বাংলাদেশকে যদি ওই পরিণতির দিকে যেতে না হয়, সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের জনসাধারণের মধ্যে দিয়ে আমাদের সম্পৃক্ততাটা বাড়িয়ে যেই শকুনের গোষ্ঠীর হাতে আমাদের দেশকে ক্ষমতাটা গেছে বা যাদের হাতে ক্ষমতাটা গেছে তাদের হাত থেকে সরিয়ে নিয়ে আসা, বাংলাদেশকে বাঁচানোর জন্য, বাংলাদেশের ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য। না হলে আমাদের কপালে শেষ পর্যন্ত হয় তিউনিসিয়া অথবা ইউক্রেন, এই ধরনের কোন একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাব, এবং যুগের পর যুগ, বছরের পর বছর আমাদের এখানে শুধু বোমার ঘায়ে মানুষ মরবে, মাটি পুড়বে, বাংলাদেশের মুক্তি আসবে না। এটা হবে অন্যদের খেলার ঘাঁটি। তো সেই খেলার ঘাঁটি যেন না হয়, এই কারণে আমাদের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে এটা নিশ্চিত করতে হবে, এবং সবাইকে একতাবদ্ধ হয়ে এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এটাই আসলে হওয়া উচিত, এবং এটাই আমাদের, আমার আমার মানসিকভাবে এবং আন্তরিকভাবে আমার প্রার্থনা এটা মানুষের কাছে। এবং মানুষের কাছে আমি এটা চাই যে মানুষ কোন দলকে না, বাংলাদেশটাকে বাঁচানোর জন্য, তার নিজেকে বাঁচানোর জন্য এগিয়ে আসুক। দিন শেষে প্রত্যেকটা মানুষই কিন্তু ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষই কিন্তু এই টার্মোয়েলের ভিতর দিয়ে গিয়ে তার জীবনটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই এই জায়গাটাই আমি যেতে চাই না। আমি মনে হয় না বাংলাদেশের মানুষের যাওয়া উচিত, বা বাংলাদেশের মানুষের সেই উপলব্ধির জায়গাটায় আসা উচিত। এবং সেখান থেকে আমার ভরসা আছে, বাংলাদেশি মানুষ যারা আছে, বাঙালি যারা আছে, তাদেরকে আমি ভালোবাসি। বিশ্বের এত দূরে থেকেও আমি বাংলাদেশকে মিস করি। আমি চাই বাঙালিরা এগিয়ে আসুক, বাংলাদেশকে সেই ধ্বংসের মুখে যেন যেতে না হয় তার জন্য সচেষ্ট হোক। আচ্ছা, শুধু দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে। আমি আসলে আজকে আলোচনাটা আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমরা এটা এটা কন্টিনিউয়াস আলোচনা আমরা প্রত্যেক শুক্রবারই করব এখন থেকে। আম, সর্বশেষ আমি একটা একটা বিষয় আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, যে গতকালকে একটা ঘটনা হয়তো লক্ষ্য করেছেন, যে লালমনিরহাটে এক সমন্বয়ককে ধরে সাধারণ মানুষ ধরে পিটুনি দিয়েছে। এবং এটা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা
মানে বলেছেন অলরেডি যে প্রতিবাদ না শুধু প্রতিরোধ হোক। এটা আমার মনে হয় যে সাধারণ মানুষ আসলে রেসপন্স করছে এখন যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য। তো আমি আশাবাদী এই কারণে যে আমরা জানি যে সমন্বয়ক যারা তারা একরকম ওরা প্রকাশ্যেই বলছে যে ওরা শহীদ হওয়ার জন্যই এসেছে, ওরা জীবন দেওয়ার জন্যই এসেছে। এখন ওরা আসলে খুব সহজে যাবে না, ওরা 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 ফাঁসির দড়ি পর্যন্ত যাবে বলে মনে হয় না। আমি মনে করি যে একটা গণপ্রতিরোধ ছাড়া এদেরকে উৎখাত করা যাবে না এবং এদেরকে উৎখাত করতে হবে। সো যাই হোক, আজ আমরা যা শুনলাম তাতে এটা খুবই স্পষ্ট যে 5ই আগস্ট থেকে শুরু করে বাংলাদেশ যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তা খুবই ভয়াবহ, কিন্তু তা অপ্রতিরোধ্য না। ইতিহাস আমাদেরকে দেখিয়েছে আমরা যেহেতু 71 পার করেছি, আমরা সবকিছুই পারবো। বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে সারা দুনিয়াতে, আমাদের মানুষদের মধ্যে সেই ঐক্য এবং সম্প্রীতি এবং সেই শক্তি আছে, এখনো সেটা যায়নি। ইতিহাস আমাদেরকে দেখিয়েছে যখন মানুষ একসঙ্গে কাজ করে তখন পরিবর্তন সম্ভব। আমাদের দর্শকদের প্রতি আহ্বান, আপনারা সচেতন থাকুন, জড়িত থাকুন। আর আমাদের সাধারণ মানুষের প্রতি আহ্বান যে আমরা অনুরোধ করি আপনারা আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা মনে রাখুন এবং বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে একসঙ্গে সবাই সংঘবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। যাই হোক, আজ আমাদের অতিথি এবং শ্রোতাদের যারা আমাদের অংশ নিয়েছেন আমাদের এই আলোচনায় সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আয়োজন পর্যন্ত নিরাপদ থাকুন, আশাবাদী থাকুন। ধন্যবাদ।